তাহলে আগের দিন আমরা ক্রাস্টই করেছিলাম, তাই না? কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওশিয়ানিক ক্রাস্ট, ক্রাস্টের দুটো টাইপ আমরা করেছিলাম। তাহলে মধ্যা ব্যাপারটা আরেকবার ছোট করে আমি বলে দিই খুব শর্টে, আগের দিনে যেটুকু হয়েছিল সেটুকু। কি দেখলাম যে পৃথিবীটা এইভাবে আমরা একটা ক্রস সেকশন কেটেছিলাম, যে ক্রস সেকশনটার টপ মোস্ট লেয়ারটা ছিল আর্থ, যেটা সলিড, ঠিক আছে, ব্রিটেল, মানে সেটা ভেঙে যাবে, সেটা ডাকটাইল নয়, সেটা যেমন ভাবে বিস্কিট ভেঙে যায় ঠিক সেইভাবে এটা কিন্তু ভেঙে যাবে, তাকে বলে ব্রিটেল। ব্রিটেল লেফার মানে ব্রিটেল টাইপ অফ বিহেভিয়ার এটা দেখাচ্ছে, ঠিক আছে। ক্রাস্ট ছিল দুই রকমের, কন্টিনেন্টাল আর ওশিয়ানিক, তাই না? দুই রকমের ছিল ক্রাস্ট, কন্টিনেন্টাল এবং ওশিয়ানিক। কন্টিনেন্টাল ক্রাস্ট আমরা দেখেছিলাম সেটা তার থিকনেস একটু বেশি, তার ডেনসিটি একটু কম, তার ডেনসিটি 3-এর থেকে কম, আমরা সাধারণত 2.7 থেকে 2.8 এর মধ্যে নিয়েছিলাম, ঠিক আছে। আর তার কি বলে, তার ডেনসিটি 2.7 থেকে 2.8 এর মধ্যে নেব। আর তার থিকনেস সাধারণত আমরা যেটা নিই, গড় থিকনেস 35 কিলোমিটার, ঠিক আছে। স্টেবল কন্টিনেন্ট যেখানে ক্রেটন, সেখানে আমরা কন্টিনেন্টাল ক্রাস্টের এজ সব থেকে বেশি পাচ্ছি, যেগুলো কন্টিনেন্ট, যে জায়গাগুলো স্টেবল, যে জায়গাগুলো নষ্ট হয়ে যায়নি ফরমেশন থেকে, আজ অব্দি নষ্ট হয়ে যায়নি সেইগুলো। তাহলে ক্রাস্টের ফরমেশন কখন হয়েছে, প্রথম রক কখন হয়েছে, হেডেন পিরিয়ডে, ঠিক আছে। সেটা আমরা যখন ইয়ে পড়বো, টাইম স্কেল পড়বো, তখন দেখতে পাবো। হেডেন হচ্ছে গিয়ে 4 গিগায়ানাম, সেই 4 গিগায়ানাম সময়ে প্রথম রক, মানে রেমনেন্ট অফ রক, হতে পারে তার আগেও ছিল, 4.6 থেকে 4 এর মাঝখানে হয়তো বা ক্রাস্ট তৈরি হয়েছিল, তাতে হয়তো রক ছিল, কিন্তু যাই হোক তার রেমনেন্ট এখন আর বেঁচে নেই। যেটা বেঁচে আছে সেটা 4 গিগায়ানাম, মানে হেডেন পিরিয়ডের পর থেকেই আমরা রক পাচ্ছি, আর্কিয়ান প্রোটোজোয়িক সব রক পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই পিরিয়ডের রকটা আমরা পাচ্ছি কোথায়, শুধুমাত্র কন্টিনেন্টাল ক্রাস্টে। ওশিয়ানিক ক্রাস্টে কখনোই এত পুরনো রক পাওয়া যায় না। কন্টিনেন্টাল ক্রাস্টেরও কোথায় পাচ্ছি, যেগুলো স্টেবল কন্টিনেন্ট, মানে যেগুলো এখনো পর্যন্ত কখনো নষ্ট হয়ে যায়নি, সেই সমস্ত কন্টিনেন্টে পাচ্ছি, যাদেরকে আমরা সোজা কথায় ক্রেটন বলে থাকি। ক্রেটন মানে হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্টের একটা স্টেবল পার্ট, যে জায়গাটাতে কোনো রকম কোনো মাউন্টেন বিল্ডিং অ্যাক্টিভিটি, কোনো রকম কোনো মানে টেকটনিক অ্যাক্টিভিটি এগুলো হচ্ছে না, ঠিক আছে। ফর এক্সাম্পল, এখন সিংভূম ক্রেটন এখন আগে হয়েছে, আগে নো ডাউট সেখানে প্রচুর অস্থিরতা হয়েছে, কিন্তু এখন সেটা স্থির, এখন সেখানে কোনো চেঞ্জ হচ্ছে না, তাই পুরোনো রকটা ওখানে প্রিজার্ভ হয়ে থেকে গেছে, ঠিক আছে। তাহলে সেগুলো কন্টিনেন্টাল ক্রাস্টের বেঁচে থাকা অংশ, ঠিক আছে, যার ম্যাক্সিমাম এজ আমরা দেখেছি আমাদের যে তোমার ম্যাক্সিমাম ডেটেড একটা ক্রিস্টাল, যেটা সেটা অবশ্য রক নয়, সেটাকে আমরা একটা মেটামরফোস স্যান্ডস্টোনের মধ্যে পেয়েছি, যার এজ হচ্ছে কত, 4.2 গিগায়ানাম, ঠিক আছে। সেটা আমরা পেয়েছি অস্ট্রেলিয়ার একটা মেটামরফোস স্যান্ডস্টোন থেকে পেয়েছি, ঠিক আছে। তা কিন্তু এটা রক নয়, এটা কি, এটা একটা সেডিমেন্টারি রকের মধ্যে পাওয়া জারকানের টুকরো। এটা অরিজিনালি জারকানটা কোথা থেকে এসেছিল সেই রকটাকে আমরা এখন আর পাচ্ছি না, কাজে এই জারকানটার বয়স বলে তো কোনো লাভ নেই, কেননা এর যে প্রিকারসার, মানে এর যেখান থেকে এসছে সেই রকটা আমরা পাচ্ছি না, কাজে একে ডেটিং করে আমরা অরিজিনাল রকটা তো পাচ্ছি না। আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেডিমেন্টারি রকটা তার পরে হয়তো বা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে ওল্ডেস্ট ডেটেড মেটেরিয়াল বলতে গেলে এই জারকানটা আমরা পাই, কিন্তু রকের কথা বলতে গেলে আমরা ম্যাক্সিমাম 4 গিগায়ানাম পর্যন্তই রক পাচ্ছি, তার থেকে পুরনো রক হিসাবে আমরা ডেট করে পাচ্ছি না। কোথায়, সবই কন্টিনেন্টাল ক্রাস্টে। ওশিয়ানিক ক্রাস্টের এজ ম্যাক্সিমাম 180 মিলিয়ন ইয়ার পর্যন্ত হতে পারে, তার বেশি আর হয় না। তার কারণ কি, উইলসন সাইকেল, তার মাধ্যমে আমরা দেখেছি কি ওশিয়ানিক ক্রাস্টের ডেনসিটি যেহেতু বেশি, ঠিক আছে, ওশিয়ানিক ক্রাস্টের ডেনসিটি 3 গ্রাম পার সিসি আমরা যেটা ধরেছিলাম, ঠিক আছে, তো সেটা ঘনত্ব অনেক বেশি, তার জায়গায় কন্টিনেন্টাল ক্রাস্টের ঘনত্ব কিন্তু অনেকটা কম, 2.7 টু 2.8 গ্রাম পার সিসি। তো এইটা হওয়ার কারণে কি হচ্ছে, যখন কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওশিয়ানিক ক্রাস্ট পরস্পরের দিকে অ্যাপ্রোচ করছে, তখন ওশিয়ানিক ক্রাস্টটা ডিউ টু এর বেশি ভারী হওয়ার জন্য, বা উল্টো কথা বলতে গেলে কন্টিনেন্টাল ক্রাস্টের বাউন্সির জন্য, কন্টিনেন্টাল ক্রাস্টটা উপরে ভেসে যাচ্ছে, আর এইটা নিচে সাবমার্জড হয়ে যাচ্ছে, কোনটা, ওশিয়ানিক ক্রাস্টটা। এই ঘটনাটাকে আমরা বলেছিলাম কি, সাবডাকশন। এই সাবডাকশনের ফলে ওশিয়ানিক ক্রাস্ট কিন্তু বারবার নষ্ট হয়ে যায়, ওশিয়ানিক ক্রাস্টে কিন্তু অনেক পুরনো ওশিয়ানিক ক্রাস্ট কিন্তু আমরা পাচ্ছি না। ম্যাক্সিমাম, উইলসন বলে একজন বিজ্ঞানী, তার মতবাদ অনুযায়ী ম্যাক্সিমাম 180 মিলিয়ন ইয়ার্স পর্যন্ত
ওশেনিক ক্রাস্টের রক আমরা পেতে পারি, তার পুরোনোগুলো ডেফিনেটলি নষ্ট হয়ে গেছে। তার মানে একটা ওশেনিক ক্রাস্ট তোমার তৈরি হওয়া থেকে, ওশেনিক ক্রাস্ট তৈরি কোথায় হয়? মিড ওশেনিক রিজে। সেটা কোথায়? এই যে ওশেনিক ক্রাস্টটা এখানে সাবমার্সড হয়ে যাচ্ছে, তার উল্টো দিকে ওশেনিক ক্রাস্টটা তো লম্বা করে ছিল আরো অনেক, তো কাজে এটা যখন সাবমার্স হচ্ছে এরকম জায়গায় একটা টান পড়ে, কিসের মানে একটা টান পড়ছে, হ্যাঁ, মানে এই পুরো স্ল্যাবটাকে ধরে তুমি নিচের দিকে যখন নিয়ে যাবে তখন এই জায়গাটা একটা টেনশন পড়ছে। এই টেনশনের জন্য কি হয়? এখানে ক্র্যাক তৈরি হয়, আর এই ক্র্যাক থেকে নিচের থেকে ম্যাগমা উঠে এসে এইখানটাতে একটা ম্যাগমাটিজম দেয়, যেটাকে আমরা বলি ওশেন রিজ। ঠিক আছে, সমুদ্রের তলায় এটা ডুবন্ত আগ্নেয়গিরির চেন, শৃঙ্খল একটা। ঠিক আছে, তো সেই রিজটাতে আমরা কন্টিনিউয়াস ম্যাগমেটিক অ্যাক্টিভিটি পাচ্ছি এবং এইখানে ওশেনিক ক্রাস্ট তৈরি হচ্ছে, যাকে আমরা বলেছিলাম কি মিড ওশেনিক রিজ। এই মিড ওশেনিক রিজে ওশেনিক ক্রাস্ট তৈরি হয়। ঠিক আছে, আর উল্টো দিকে কন্টিনেন্টাল ক্রাস্ট কোথায় তৈরি হয়? এই যে এটা সাবডাকশনটা হচ্ছে এইখানে গিয়ে এটা মেল্ট করবে, মেল্ট করে এই কন্টিনেন্টাল ক্রাস্টের যে উইক জায়গাগুলো আছে সেইখান থেকে এই দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। ডিস্টার্ব হয়ে গেছিল একটু, দাঁড়াও। না না দাদা ঠিক ঠিক আছে তো? তাহলে এইটা কোথায় তৈরি হয়? এইখানে তোমার কন্টিনিউয়াস ম্যাগমেটিক অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায় কোথায়? কন্টিনেন্টাল ক্রাস্টের উপরে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি ভলক্যানিক আর্ক, তাই তো? ভলক্যানিক আর্ক। এই ভলক্যানিক আর্কে কন্টিনেন্টাল ক্রাস্ট তৈরি হয়, আর এইখানে ওশেনিক ক্রাস্ট তৈরি হয় মিড ওশেনিক রিজ। এই যে মিড ওশেনিক রিজে যে ক্রাস্টটা তৈরি হচ্ছে, ওশেনিক ক্রাস্টটা তৈরি হচ্ছে, গড় কম্পোজিশন কি? মানে অ্যাভারেজ কম্পোজিশন হিসেবে আমরা ধরি বেসল্ট, বেসল্টের মতো কম্পোজিশন, বেসল্টই এটা। ঠিক আছে, ওশেনিক মিড ওশেনিক রিজে যে বেসল্ট তৈরি হয় আমরা মিড ওশেনিক রিজ বেসল্ট বলি। তো ওশেনিক ক্রাস্টের কম্পোজিশন বেসল্টিক। ঠিক আছে, উল্টো দিকে এইখানে যেখানটাতে আমার ওশেনিক কন্টিনেন্টাল ক্রাস্ট তৈরি হচ্ছে তার গড় কম্পোজিশন আমরা দেখেছিলাম গ্রানোডায়োরেটিক বলে একটা রকের নাম, গ্রানোডায়োরাইট, বা আরেকটা রকও আছে যাকে আমরা বলি অ্যান্ডেসাইট। তাহলে গ্রানোডায়োরাইট বা অ্যান্ডেসাইট টাইপের রকের মতো কম্পোজিশন আমরা দেখতে পেয়েছিলাম কার? কন্টিনেন্টাল ক্রাস্টের। ঠিক আছে, কন্টিনেন্টাল ক্রাস্টের টেকটনিক অ্যাক্টিভিটি বেশি হয়, কন্টিনেন্টাল ক্রাস্টের টেকটনিক অ্যাক্টিভিটি বেশি হয়, যেখানে ওশেনিক ক্রাস্ট কিন্তু অনেকখানি শান্ত থাকে। ঠিক আছে, তাহলে এইগুলো মোটামুটি কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশেনিক ক্রাস্ট সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা করেছিলাম। ঠিক আছে, হ্যাঁ ওশেনিক ক্রাস্ট অনেক পাতলা, তার থিকনেস সম্পর্কেও পার্থক্য আছে, যেখানে কন্টিনেন্টাল ক্রাস্ট তোমার গড় আমরা ধরছি 35 থেকে 40 কিলোমিটার থিকনেস কন্টিনেন্টাল ক্রাস্টের, সেখানে ওশেনিক ক্রাস্টের গড় থিকনেস মাত্র 10 কিলোমিটার। বুঝতে পারছো? তার মানে ওশেনিক ক্রাস্টের নিচে যদি আমরা ড্রিলিং করা পসিবল হয়, যদিও পসিবল নয়, ওশেনিক ক্রাস্টের স্যাম্পলিং করার জন্য আমাদেরকে ড্রেজিং স্যাম্পল করতে হয়, মানে একটা জাহাজ থেকে একটা নোঙর জাতীয় কিছু ঝুলিয়ে দিয়ে জাহাজটা চলতে থাকবে, নোঙরটা সমুদ্রের পৃষ্ঠে ওশেন ফ্লোরকে খানিকটা আঁচড়ে তার থেকে খানিকটা সেডিমেন্ট তুলে নিয়ে আসবে। এছাড়া সমুদ্রপৃষ্ঠে স্যাম্পলিং করার কোনো রকম কোনো উপায় নেই আমাদের কাছে এখনো অব্দি। ড্রিলিং করে সমুদ্রপৃষ্ঠ অব্দি পৌঁছানো, নিচে অব্দি পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না। যেটা করে ওএনজিসি সেটা অফশোর ড্রিলিং, মানে সমুদ্রের খুব কাছাকাছি, বা অনশোর ড্রিলিং সেটাও সমুদ্রের কাছাকাছি। ডিপ সিতে গিয়ে ড্রিলিং করাটা পসিবল নয়। বুঝে গেল? তাহলে আমরা স্যাম্পলিং করতে পারবো না। ঠিক আছে, ওইদিকে ওশেনিক ক্রাস্ট তো আবার সাবডাকশনের কারণে নষ্টও হয়ে যায়। তাহলে ওশেনিক ক্রাস্টকে তুমি পাবে কোথায় দেখতে? কোথায় গেলে তুমি ওশেনিক ক্রাস্টকে অরিজিনালি দেখতে পাবে? কারণ দেখো, কন্টিনেন্টাল ক্রাস্টকে দেখার জায়গায় 1001 রকমের আছে। এই যে যেখানটায় এটা উঁচু হয়ে গেল, এখানটাতে হিমালয়ের মতো পাহাড় তৈরি করবে, এই যে ধাক্কাটা হচ্ছে, ধাক্কাটাতে এখানটাতে ক্র্যাম্পলিং হবে, হিমালয়ের মতো পাহাড় তৈরি হবে, তুমি এখানটায় যাবে, কন্টিনেন্টাল ক্রাস্ট দেখে বাড়ি চলে আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওশেনিক ক্রাস্ট আমরা দেখবো কোথায়? কারণ ওশেনিক ক্রাস্ট তো সাবডাক্ট হয়ে যাচ্ছে, এটা তো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তো আর দেখতে পাবো না, কোথায় দেখবো? ওশেনিক ক্রাস্টের একটা দেখার বিশেষ জায়গা আছে, তাকে আমরা বলেছিলাম কি ওফিওলাইট, OPH, ওফিওলাইট, ওফিওলাইট। ওফিওলাইটে গেলে আমরা কিন্তু ওশেনিক ক্রাস্ট দেখতে পাই। ঠিক আছে, এটা কি অবডাক্টেড ওশেনিক ক্রাস্ট। আমরা অবডাকশন বলে একটা বিশেষ ঘটনার কথা প্লেট টেকটনিক্সের দিনে পড়বো। ঠিক আছে, নেক্সট ক্লাসে পড়বো আমরা, মানে নেক্সট বা তার নেক্সট ক্লাসে প্লেট টেকটনিকের দিনে আমরা দেখবো যেমন সাবডাকশন হচ্ছে, সেরকম অবডাকশন বলে একটা ঘটনা হয়, যদিও খুবই 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 রেয়ার। কিন্তু সেই সমস্ত জায়গায় যেখানে অবডাক্টেড ক্রাস্ট পাওয়া যায়, সেইখানে কিন্তু আমরা ওশেনিক ক্রাস্টটাকে দেখতে পাই, আদারওয়াইজ কিন্তু আমরা দেখতে পাই না। আমরা সাধারণত যেটা পাই সেটা কন্টিনেন্টাল ক্রাস্টটাকে এদিক ওদিক দেখে পাই।
বুঝে যাচ্ছে? ওই জন্য অবডাকশনটা একটা স্পেশাল ফেনোমেনা, মার্কেটে খুব হিট। ঠিক আছে, তো এই ছিল কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশেনিক ক্রাস্ট সম্পর্কে মোটামুটি আমরা এইগুলো আগের দিনে করেছিলাম। আজকে যেটা করবো সেটা হচ্ছে ম্যান্টেল। ম্যান্টেল থেকে আজকে আমরা শুরু করবো, মানে ক্রাস্টের পর। তাহলে ক্রাস্ট শেষ হচ্ছে কোথায়? কন্টিনেন্টাল ক্রাস্টের ক্ষেত্রে ক্রাস্ট শেষ হয় গড় 35 কিলোমিটার ডেপথে, ওশেনিক ক্রাস্টের ক্ষেত্রে ক্রাস্ট শেষ হয় গড় 10 কিলোমিটার ডেপথের ক্ষেত্রে। ক্রাস্ট যে শেষ হলো সেটা আমরা বুঝি কেমন করে? যদি আমরা জিওলজিক্যালি দেখি বা আমাদের মিনারোলজিক্যালি দেখি, তাহলে আমরা একটা মিনারেল পাই প্লাজিওক্লেস। প্লাজিওক্লেস এটা একটা ফেলসপার, তাই না? এটা ফেলসপারের ভ্যারাইটি। ফেলসপার 2-3 রকমের হয়, অর্থোক্লেস, প্লাজিওক্লেস, নানা রকমের ফেলসপার। তার মধ্যে প্লাজিওক্লেস হচ্ছে একটা ফেলসপার যেটা সাধারণত ম্যান্টেল রকে গিয়ে খুব খুব কমে যায় বা ভার্চুয়ালি বলতে গেলে থাকে না। উল্টো দিকে ক্রাস্টের রকে কিন্তু প্লাজিওক্লেস একটা খুব মেজর কম্পোনেন্ট, কিন্তু ম্যান্টেলে ঢুকলে প্লাজিওক্লেসটা কিন্তু অবাকভাবে গায়েব হতে থাকে। ঠিক আছে, আর 2 নম্বর হলো কি আমাদের যেটা মেন এভিডেন্স, সেটা হচ্ছে জিওফিজিক্যাল এভিডেন্স। আমরা যা কিছু সাধারণত এটা করছি সেটা আমরা স্টাডিগুলো কিস থেকে করি? জিওফিজিক্যাল থেকে, আমরা জিওফিজিক্যাল স্টাডি থেকে করি। ঠিক আছে, জিওফিজিক্যাল স্টাডিতে আমরা দেখেছি পি ওয়েভ এর ভেলোসিটি 8 এর বেশি চলে গেলে, 8 কিলোমিটার পার সেকেন্ড, হ্যাঁ, সেটা চলে গেলে আমরা মনে করি যে আমরা মোহটা ক্রস করে ফেলেছি। মোহ ক্রস করে আমরা কোথায় ঢুকলাম? ম্যান্টেলে ঢুকলাম। ঠিক আছে, আমরা পৃথিবীর এই যে স্টাডিটা করছি এটা সাধারণত জিওফিজিক্যাল সাইসমোলজিক্যাল স্টাডি করছি আমরা, তাই না? সাইসমোলজি মানে হচ্ছে কি, ভাইব্রেশনের দরুন যে ওয়েভ গুলো তৈরি হয় সেই ওয়েভ গুলোকে আমরা স্টাডি করি। ভাইব্রেশন কোনো জায়গায় যদি একটা হয় তাহলে সেখান থেকে কি কি ওয়েভ তৈরি হয়? অনেকগুলো ওয়েভ তৈরি হয়, তার মধ্যে সারফেস ওয়েভ এবং বডি ওয়েভ বলে। আমরা মেইনলি বডি ওয়েভ গুলোকে নিয়ে এখন আলোচনা করছি, কারণ না সারফেস ওয়েভ নিয়ে এখন নয়। সারফেস ওয়েভ আর্থকোয়েকের ক্ষেত্রে আমাদের দরকার, যেটা মেইনলি ডিভাস্টেশন করে, ধ্বংসকারী ব্যাপারটা, আর্থকোয়েক যে ধ্বংস করে দেয় সবকিছু, তার কারণটা হচ্ছে কি সারফেস ওয়েভ গুলো। কিন্তু আমরা সেটা নিয়ে এখন কাজ করছি না, আমরা কাজ করছি কোনটা নিয়ে? বডি ওয়েভ। বডি ওয়েভ মেইনলি দুটো টাইপের হয়, পি ওয়েভ হয়, হ্যাঁ, বা প্রাইমারি ওয়েভ হয়, আর এস ওয়েভ হয় বা সিআর ওয়েভ হয়। ঠিক আছে, বা সেকেন্ডারি ওয়েভ বলে দিই। নামগুলো এরকম কেন? পি ওয়েভ, প্রাইমারি ওয়েভ প্রথম রিসিভ হয়। ঠিক আছে, তাহলে একটা সাইসমোগ্রাম বলে একটা যন্ত্র থাকে, যেখানে একটা গ্রাফ লাগানো থাকে এবং একটা একটা সূচক লাগানো থাকে বা পেন লাগানো থাকে। যখন তোমার ওই ড্রামটাকে একটা অ্যাক্সিসের মধ্যে ফিক্স করা থাকে, ঠিক আছে, এই অ্যাক্সিসের মধ্যে ফিক্স করা থাকে, এটা ঘুরতে পারে, এই ড্রামটা ঘুরতে থাকে, আর এইখান দিয়ে সামনে দিয়ে একটা পেন ওর উপরে রাখা থাকে বা একটা ইঙ্ক ব্যবস্থা থাকে যেখানে কালিটা পড়বে আর কি। এবার এই ড্রামটা অলওয়েজ ঘুরতে থাকে, সারা জীবন ধরে ঘুরতে থাকে। যেদিন থেকে মেশিনটা ইনস্টল করা হয় আর যেদিন মেশিনটাকে খুলে করা হয়, ড্রামটা ঘুরতে থাকে এবং সরতে থাকে একদিন। ঠিক আছে, তো ঘুরে ঘুরে সরতেই থাকে, এটা সারা জীবন চলতেই থাকে। পেনটা যতক্ষণ দাঁড়িয়ে থাকে ততক্ষণ চুপচাপ, যখন কোনো ভাইব্রেশন নেই তখন পেনটা চুপচাপ দাঁড়িয়ে আছে। যেই ভাইব্রেশন হওয়া শুরু হলো, পেনটা ভাইব্রেট করতে শুরু করলো, আর যখনই ভাইব্রেট করতে শুরু করবে, এই সাইসমোগ্রামের তো একটা গ্রাফ লাগানো আছে, সেই গ্রাফটার উপরে কিন্তু তোমার দাগ পড়তে শুরু করবে। কেন? কারণ এই পেনটা ভাইব্রেট করছে, বুঝতে পারলে? তো এই ভাইব্রেশনটাকে দেখার জন্যই আমরা এই সাইসমোগ্রাম ব্যাপারটা ইনস্টল করে রাখা হয়। এই আমাদেরকে দেখায় যে কখন ভাইব্রেশন শুরু হলো, কখন শেষ হলো, কখন কি হলো, কখন কি গেল। ঠিক আছে, তো তার মধ্যে এই ভাইব্রেশনের গ্রাফটাতে যে সর্বপ্রথম যে দাগটা আছে, দ্যাট ইজ ফর পি ওয়েভ। ঠিক আছে, ওই জন্য আমরা বলি প্রাইমারি ওয়েভ। প্রাইমারি ওয়েভ কি করে? সাইসমোগ্রামের প্রথম আঁচড়টা, প্রথম দাগটা পি ওয়েভের জন্যই আসে। তারপরে কিছুক্ষণ কিছু না চুপচাপ, তারপর আবার একটা দাগ আছে, দ্যাট ইজ এস ওয়েভের জন্য। ঠিক আছে, তাহলে এই যে পি ওয়েভ প্রথমে আসে, ওই জন্য প্রাইমারি ওয়েভ বলা হয়। এই পি ওয়েভ কিন্তু যে কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে যেতে পারে, সলিড, লিকুইড, গ্যাস। তবে হ্যাঁ, সলিডের মধ্যে তার ডেনসিটি, সলিডের মধ্যে তার ভেলোসিটিটা বাড়ে। এটা কিন্তু ডেনসিটির উপর ডিপেন্ড করে, যত বেশি ডেন্স রক হবে তত বেশি তোমার, বা ডেন্স মিডিয়াম হবে তত বেশি পি ওয়েভের ভেলোসিটি বাড়বে। গ্যাস বা সলিডের মধ্যে, লিকুইডের মধ্যে যাই বটে, কিন্তু পি ওয়েভ সলিডের মধ্যে দিয়ে যখন যায় তখন তার ভেলোসিটি অনেক বেশি থাকে। কিন্তু এস ওয়েভটা মিডিয়াম সিলেক্টিভ। এস ওয়েভ কিন্তু অনলি সলিড ছাড়া কারোর মধ্যে যায় না। কারণ কি? এস ওয়েভ যেটা যায় সেটা হচ্ছে শিয়ার করে করে যায়। এস ওয়েভ মিডিয়ামের মধ্যে শিয়ার করতে করতে যায়। তোমরা শুনে থাকবে যে লিকুইড বা গ্যাসের কোনো শিয়ার ফোর্স নেই, বুঝতে পারলে? লিকুইড বা গ্যাসের কোনো শিয়ার ফোর্স নেই। এই শিয়ার ফোর্স নেই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে কি যে তুমি একটা মিডিয়ামের মধ্যে ধরো লিকুইড রাখলে, গ্যাস রাখলে এবং একটা সলিড রাখলে, তুমি যদি এদের উপরের লেয়ারটাকে ডিস্টার্ব করো, তাহলে সেই ডিস্টারবেন্সটা নিচের লেয়ার অবধি পৌঁছায় কি পৌঁছায় না, এইটা ডিপেন্ড করে তোমার শিয়ার ফোর্স আছে কি নেই। ভেবে দেখো, একটা যদি সলিড থাকে একটা পাত্রে, মনে করো এটা কোনো সলিড বডি আছে, ঠিক আছে, আমি উপরের লেয়ারটাতে একটা ফোর্স অ্যাপ্লাই করছি বা এটাকে ঠেলে সরানোর চেষ্টা করছি, এমন কি হবে সলিডের ক্ষেত্রে যে শুধু উপরের লেয়ারটুকু স্লিপ করে সরে গেল? না, সলিড হলে হবে না। ছড়লে পরে এই পুরো বডিটাই সরে যাবে, বুঝতে পারছো? একটা প্লেট নিলাম, একটা প্লেটের মধ্যে একটা মনে করো বরফের টুকরো রাখলাম, বরফের টুকরোটাকে তার উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি,
তাহলে কখনোই এমন হবে না যে বরফের টুকরোর উপর লেয়ারটা স্লিপ কেটে বেরিয়ে চলে গেল, নিচের লেয়ারটা এখানেই পড়ে রইলো, না এটা হবে না, কারণ ব্যাপারটা যেহেতু সলিড সেহেতু সরলে পুরোটাই সরবে। তার মানে এর শিয়ার ফোর্স আছে, তুমি রেজিস্ট্যান্স আছে, তুমি যখন এর উপরে শিয়ার এই যে তুমি একটা বাঁকা করে যে একটা ফোর্স অ্যাপ্লাই করে দ্যাট ইজ শিয়ার। শিয়ার যখন, কারণ নর্মাল ফোর্স নয়, নর্মাল হলে পারপেন্ডিকুলার হয়, শিয়ার হলে পরে তার উপরে একটা অ্যাঙ্গেল করে আমাকে অ্যাপ্লাই করতে হয়। তুমি যখন অ্যাঙ্গেল করে অ্যাপ্লাই করছো কোন একটা ফোর্স, শিয়ার ফোর্স, তাহলে শিয়ারটাকে রেজিস্ট করে, ঠিক আছে। কিন্তু যদি এই সেম জিনিস মনে করো একটা পাত্রের উপরে মধ্যে জল নিয়ে আমি তার উপরে এরকম করে একটা হালকা করে বাঁকা করে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে উপরের জলটা টুকটুক করে ফ্লো করে যাবে, নিচে কিছুই হবে না, নিচে যেমন ছিল তেমন থাকবে, বুঝতে পারলে। বা গ্যাসেও যদি তুমি করো এখানটাতে ডিস্টার্ব করবে, সেই ডিস্টার্বেন্সটা তোমার নিচ অব্দি পৌঁছাবে না। কেন? মলিকিউল গুলোর মধ্যে ইন্টারঅ্যাকশন ফোর্সটা মানে তোমার আকর্ষণটা খুব কম, ঠিক আছে। তাহলে যত বেশি রিজিডিটি বাড়ে বা মলিকিউল গুলোর মধ্যে আকর্ষণটা যত বেশি বাড়ে, তত কি হয় তোমার এই শিয়ার ফোর্সটা বাড়ে, ঠিক আছে। তাহলে শিয়ার ফোর্স যখন বেড়ে যাবে তখন তুমি উপরের লেয়ারটাকে ডিস্টার্ব করলে সেই ডিস্টারবেন্সটা পাশের মলিকিউল করতে করতে একদম টপ টু বটম, সাইড টু ডান সাইড থেকে বাঁ সাইড সব দিকে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। এই মনে করো একটা পেন আমার হাতে, যেটা সলিড, এই পেনটাকে নিয়ে আমি যদি এই পেনটার নিচের দিকে যদি আমি এরকম করে করে ঘোরাই, তাহলে তোমরা দেখবে যে পেনটার উপর পর্যন্ত টপ পর্যন্ত এই ঘূর্ণিটা পৌঁছাচ্ছে, মানে ঘুরছে, গোটা বডিটাই ঘুরছে। কেন? এটা সলিড। তুমি যদি এই নিচেরটাকে টুইস্ট করো, এই টুইস্টটা উপর অব্দি পৌঁছাবে। এর মলিকুল যেগুলো আছে বা অ্যাটম যেগুলো আছে তারা নিজেদের মধ্যে যথেষ্ট কি বলে তোমার আকর্ষণ বল রাখে। এখন নিচটাকে যদি আমি ডিস্টার্ব করি, এই ডিস্টার্বেন্সটা উপর অব্দি পৌঁছায়। কিন্তু একই জিনিস যদি আমি একটা জলের মধ্যে করি, মনে করো আমরা সুইমিং পুলে গিয়ে জলের একটা লেয়ার নিয়ে এরকম করে ঘোরাতে থাকি যদি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি যেখানে ঘোরাচ্ছি সেখানকার জলটা ঘুরবে, এই একটা কলাম তৈরি করতে পারবো না আমি। এই কলাম, এই যে আমার পেনের মতো যে একটা ভার্টিক্যাল স্তম্ভ তৈরি করবো জল দিয়ে, সেটা সম্ভব নয়। জলে তুমি যেখানটাই ঘোরাবে সেখানটাই ঘুরবে, নিচে অব্দি ঘুরবে না। এই কারণে শরবত বানানোর সময় আমাকে একটা গ্লাসের মধ্যে জল, চিনি, নুন নিয়ে পরে চামচ নিয়ে একদম নিচে অব্দি ঢুকিয়ে ঘাটাতে হবে। ওপরটুকু যদি টুকটুক করে ঘাটাতে থাকো, নিচের জলটা কিন্তু কিছু হবে না, বুঝতে পারছো। এগুলো আমি বোঝাতে চাইছি যে জলের শিয়ার ফোর্স নেই বলে এই ব্যাপারটা হচ্ছে। তুমি যদি ওই গ্লাসটার মধ্যে জল না নিয়ে মনে করো একটা এরকম গ্লাসের শেপের একটা লোহার তৈরি একটা কনিক্যাল কিছু রাখো, রেখে লোহার ওপরটা যদি টুকটুক করে ঘোরাও, কখনো কি মনে করতে পারো এরকম যে ওপরটুকুই ঘুরবে? হবে না, ঘুরলে গোটা কোনটা ঘুরবে একদম গ্লাসের নিচ অব্দি, ঠিক আছে। এটা শিয়ার ফোর্স রেজিস্ট করতে পারে বলেই হয়। তাহলে যারা শিয়ার ফোর্স রেজিস্ট করতে পারে তাদের মধ্যে দিয়ে কিন্তু এস ওয়েভ যায়, আদারওয়াইজ কিন্তু এস ওয়েভ যেতে পারে না। কাজেই সলিড আর লিকুইডের হয়ে গেলে মধ্যে কিন্তু এস ওয়েভ যাবে না। তাহলে পৃথিবীর মধ্যে কোনো লেয়ারে যদি সলিড বা লিকুইড পেয়ে যাই, তাহলে সেখানে কি হবে, এস ওয়েভের সেখান থেকে এস ওয়েভটা গায়েব হওয়া শুরু হবে, কিন্তু পি ওয়েভটা আসবে, তবে তার ভেলোসিটির পরিবর্তন হবে। এই জায়গাটা বোঝা গেল? আমাকে একটু বলো তো দেখি, এই যে শিয়ার ফোর্স আছে কি নেই এটা বোঝা খুব দরকার, খুব বেশি লোক বোঝে না, মানে খুব বেশি বুঝতে চায় না সবাই। আরিফা বলো তো, কোনো অসুবিধা হলো? হ্যালো, বুঝতে পারছি না নেটওয়ার্ক ইস্যু আছে কিনা। যাই হোক, অসুবিধা হলে রেকর্ডিং ভার্সনটা শুনে আমাকে জানাবে, ঠিক আছে? বেশ, তাহলে ম্যান্টেল শুরু করবো কেমন করে, ম্যান্টেল আমরা বুঝবো কেমন করে? ম্যান্টেল বুঝবো আমরা যখন এই পি ওয়েভের ভেলোসিটিটা 8 ক্রস করে গেল, মানে আমরা মোহ থেকে নিচে নেমে গেছি ম্যান্টেল। তাহলে পৃথিবীর মেন 3টে লেয়ার ছিল, পৃথিবীর মেন 3টে লেয়ারের মধ্যে ওপরটা হলো ক্রাস্ট, 0 থেকে গড়ে ধরে নাও 35 পর্যন্ত। সেইখান থেকে যেই মুহূর্তে ক্রাস্ট শেষ হলো, মানে মোহটা পেরিয়ে গেলাম, সেইখান থেকে 2900 কিলোমিটার পর্যন্ত, 2900 কিলোমিটার পর্যন্ত আমরা ধরে নিচ্ছি ম্যান্টেল। এই যে জায়গাটা, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি এরিয়া, হ্যাঁ, মানে এরিয়া বলতে 3 ডাইমেনশনে ভলিউম হবে অবশ্য, ভলিউম এবং মাস সব থেকে বেশি কভার করে থাকে। কত? 83% অফ ভলিউম পুরো পৃথিবীর এই ম্যান্টেলটাতেই আছে, ঠিক আছে। এইটাই তাহলে পৃথিবীর সব থেকে বড় জায়গা কভার করছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাসও কভার করছে, ঠিক আছে। এটা মোহ থেকে শুরু করে একদম আমাদের যেখানে ম্যান্টেল শেষ হচ্ছে সেই অবধি পর্যন্ত থাকছে, ঠিক আছে। খুব প্রিসাইজলি ভ্যালুটা বলতে গেলে আমার 2989 হয়, আমরা এটাকে সাধারণত 2900 কিলোমিটার ধরে থাকি, ঠিক। এটা যখন শেষ হয়ে যাবে তখন কোর শুরু হবে, এবং সেইটাকে আমরা সেখানেও একটা ডিসকন্টিনিউটি পাবো, যাকে আমরা বলি গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। তাহলে ম্যান্টেল হচ্ছে গিয়ে মোহরভিসিক ডিসকন্টিনিউটি থেকে শুরু করে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি অবধি 35 মোটামুটি একটা গড় ডেপথ,
সেইখান থেকে শুরু করে, অবশ্য 35টা গড়, হ্যাঁ 35টা কিন্তু কখনোই ক্রাস্টের অরিজিনাল ডেপথ নয়, ক্রাস্ট জায়গায় জায়গায় চেঞ্জ করে নিজের ডেপথ। তো যাই হোক, মোহ থেকে শুরু করে, আমরা মোহ বলবো যেখানে ক্রাস্ট শেষ হবে সেখানে মোহ, তাহলে মোহ থেকে শুরু করে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে গিয়ে তোমার ম্যান্টেল। ঠিক আছে, এই ম্যান্টেলে আমরা কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী দেখতে গেলে কোনো পার্থক্য তো পুরো ম্যান্টেলের মধ্যে থাকবে না। তার কারণ হচ্ছে কি আমরা তো কেমিক্যালি বিভাগ করছি, যদি থাকতো তাহলে তো আমরা অন্য একটা বিভাগের নাম দিয়ে দিতাম অলরেডি। ঠিক আছে, এই যে বিভাগগুলো আমরা করেছি ক্রাস্ট ম্যান্টেল করে যে ডিভিশনটা করেছি, এটা ডিপেন্ডিং অন হোয়াট, ডিপেন্ডিং অন কেমিস্ট্রি, কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে বলছে। তার মানে ডেফিনেটলি ক্রাস্টের কেমিস্ট্রি আর ম্যান্টেলের কেমিস্ট্রি সেম নয়, ম্যান্টেল কেমিস্ট্রি এবং কোরের কেমিস্ট্রি সেম নয়। ঠিক আছে, কেমিস্ট্রির উপর ডিপেন্ড করছি। তাহলে উইদিন ম্যান্টেল আমার কেমিস্ট্রির খুব একটা ভেরিয়েশন হয় না, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ফেজ চেঞ্জ হয়, ফেজটা চেঞ্জ হয়। ঠিক আছে, ফেজ চেঞ্জ হয়, কেমন করে হয়? ফেজ চেঞ্জ হচ্ছে গিয়ে আমরা ম্যান্টেলের মধ্যে একটা ট্রানজিশন জোন বলে কথাবার্তা আছে। ঠিক আছে, তাহলে ম্যান্টেল যেখান থেকে শুরু হলো মানে মোহ থেকে আমরা 410 কিলোমিটার পর্যন্ত একবার যাব, 410 থেকে 660 কিলোমিটার পর্যন্ত আরেকবার যাব, তারপরে আমরা বাকিটা যাব, মানে 2891 পর্যন্ত যাব। তাহলে এই যে মোহ থেকে 410 কিলোমিটার পর্যন্ত যে তোমার কম্পোজিশনটা থাকে, 410 থেকে 660 পর্যন্ত সেই কম্পোজিশনটা সেম থাকে, কিন্তু তার যে ফেজটা সেইটা চেঞ্জ হয়। ঠিক আছে, যেমন কোয়ার্টজের তোমরা একটা মিনারেল নাম শুনেছো, QUARTZ, কোয়ার্টজ। এই যে কোয়ার্টজ, এর ফর্মুলা কি? SiO2, তাই তো? সিলিকন ডাইঅক্সাইড আমরা কেমিস্ট্রিতে বলতাম আগে, যখন আমরা ক্লাস 12 কেমিস্ট্রি পড়তাম তখন এই কোয়ার্টজ কেউ তখনও দেখেছি, হ্যাঁ। কিন্তু এটাকে জিওলজিক্যালি আমরা মিনারোলজিক্যালি যখন এটাকে ন্যাচারালি কুড়িয়ে পাই রাস্তায়, তখন আমরা কি বলি? কোয়ার্টজ। ঠিক আছে, এই কোয়ার্টজের কিন্তু 2-3 রকমের ফেজ হয়, মানে স্ট্রাকচারটা, অ্যাটমিক স্ট্রাকচার, সজ্জাটা কিরকম, তার অ্যারেঞ্জমেন্টটা কিরকম, সেটার উপর ডিপেন্ড করে। অলওয়েজ SiO2 ইজ অলওয়েজ SiO2, কেমিস্ট্রি অনুযায়ী SiO2 অলওয়েজ, কিন্তু এর ডিস্ট্রিবিউশনটা একটু চেঞ্জ আছে, একে বলে ফেজ চেঞ্জ হওয়া। ঠিক আছে, তাহলে ফেজটা যখন চেঞ্জ হচ্ছে, কোয়ার্টজের আলফা ফেজ, বিটা ফেজ এসব হয়, সিসোভাইট, এসব নানা রকমের তার ফেজ আছে। আমরা মিনারোলজির সময় এগুলোকে আবার পরে দেখবো, আজকে বেশি কথা ওই পেপারে পড়ার দরকার নেই। ঠিক আছে, তো এই যে ম্যান্টেলের মেন কম্পোজিশন হচ্ছে গিয়ে তোমার পেরিডোটাইট রকের মতো, পেরিডোটাইট বলে একটা রক। পেরিডোটাইট একটা রক নয়, পেরিডোটাইট হচ্ছে একটা গ্রুপ অফ রক। ঠিক আছে, একটা গ্রুপ, একটা রকের একটা গোষ্ঠী, তাকে বলে পেরিডোটাইট। ঠিক আছে, কি কি তার থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে অলিভিন, তার মধ্যে থাকবে হচ্ছে ক্লাইনোপাইরক্সিন, তার মধ্যে থাকবে হচ্ছে অর্থোপাইরক্সিন। এই তিনটে মিনারেল ওয়ালা একটা রকের তোমার সিরিজ বলতে পারো, একটা রকের কালেকশন বলতে পারো পেরিডোটাইটকে। পেরিডোটাইট কোনো একটা সিঙ্গেল রক নয়, পেরিডোটাইটের মধ্যে অনেক রকমের, অনেকগুলো 5-6টা লার্জোলাইট, হেডেনবার্জেট সব আছে, এরাও পেরিডোটাইট। ঠিক আছে, তাহলে মানে হচ্ছে তোমার পেরিডোটাইট ম্যান্টেলে মেনলি রকমের দুটো রকমের রক থাকে, পেরিডোটাইট, পাইরক্সিনাইট। ঠিক আছে, পাইরক্সিন বিয়ারিং মেন রক, আর এখানে অলিভিন এবং পাইরক্সিন বিয়ারিং মেন রক। ঠিক আছে, তাহলে এই দিকে তোমার পেরিডোটাইট হচ্ছে কি ম্যান্টেলের গড় কম্পোজিশন, পেরিডোটাইট নয়, তার সঙ্গে আরেকটা রককে ধরলে ভালো হয়, সেটা হচ্ছে ইক্লোগাইট। এবং ইক্লোগাইট, এই দুটো রক হচ্ছে গিয়ে দুটো রকের, ইক্লোগাইট এবং পেরিডোটাইট অবশ্য অনেকগুলো রকের নাম আছে, তা এই দুটো কম্পোজিশন পরে ধরি, তাহলে এরা হচ্ছে ম্যান্টেলের মোটামুটি গড় অ্যাভারেজ কম্পোজিশনকে দেখায়। ঠিক আছে, পেরিডোটাইটটা আমি অলরেডি বললাম, তার মধ্যে কি থাকে? ক্লাইনোপাইরক্সিন, অর্থোপাইরক্সিন এবং অলিভিন। ওদিকে ইক্লোগাইট যেটা আছে, তার মধ্যে যেটা থাকে, তার মধ্যে অলিভিনটা থাকে না, বরং তার জায়গায় আপ টু 30% গার্নেট থাকে। তাহলে অলিভিনের কি বলে, ইক্লোগাইটের মেন কম্পোজিশন কি কি হলো আমার? গার্নেট, অর্থোপাইরক্সিন, ক্লাইনোপাইরক্সিন। এদিকে পেরিডোটাইট কি থাকবে? অলিভিন, অর্থোপাইরক্সিন, ক্লাইনোপাইরক্সিন। এখন কেমিস্ট্রিটা যাই হোক না কেন, কেমিস্ট্রিটাকে তো আমরা হাতে নিয়ে দেখতে পাচ্ছি না, ম্যান্টেল রকের তো স্যাম্পলিং করা যায় না, মানে ফিজিক্যাল স্যাম্পল তো আমরা পাই না। কোথায় পাই? কিম্বারলাইট পাইপের মধ্যে আমরা কিছু পেরিডোটাইটের ডাইরেক্ট স্যাম্পল পেতে পারি। পেরিডোটাইটের ডাইরেক্ট স্যাম্পল আমরা কিছু পেতে পারি কিম্বারলাইটের মধ্যে। কিম্বারলাইট মানে হচ্ছে ম্যান্টেল রক, যেখানে তোমার ম্যাগমার সঙ্গে, ম্যাগমার পাইপের মধ্যে ম্যান্টেলের রক গুলো জেনোলিথ হয়ে উপরে উঠে আসে। ঠিক আছে, সেখানে কিছু ডাইরেক্ট ম্যান্টেল রক আমরা পেয়ে যেতে পারি, অথবা আমরা ওই ওফিওলাইট সিকোয়েন্সে কিছু কিছু ম্যান্টেল রকের টুকরো পেতে পারি। ঠিক আছে, তো সেখান থেকে ডাইরেক্ট এভিডেন্স পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় ইনডাইরেক্ট এভিডেন্স, মানে ওই পিওএফ ভেলোসিটি, এসওএফ ভেলোসিটি, সাইসমোলজি দিয়ে। বা আরেকটা ইনডাইরেক্ট এভিডেন্স আছে, সেটা হচ্ছে কি আমরা ক্রাস্টে, ওশেনিক ক্রাস্টে বিশেষত যে রকটা পাচ্ছি সেটা হচ্ছে বেসল্ট। এই বেসল্টের যে ডেরিভেটিভ, মানে বেসল্ট যেখান থেকে আসে সেইটার যা কম্পোজিশন হওয়া উচিত,
সেটা এই পেরিওডাইট বা ইক্লোকাইটের মতো কম্পোজিশন হওয়া উচিত। ঠিক আছে, তার মানে যেহেতু আমাদের এই ম্যাগমাটা ম্যান্টেল থেকে আসে, তাই মনে করা হয় ম্যান্টেলটা মোস্ট প্রবাবলি পেরিওডাইটের মতো রক দিয়ে তৈরি। বুঝা যাচ্ছে? তাহলে এই দুটো রকের মোটামুটি গড় কম্পোজিশন যদি আমরা গড় কম্পোজিশন হিসেবে এই দুটো রককে আমরা নিয়েছি গ্রানোডায়োলাইট এবং অ্যান্ডেসাইট, বা ওশিয়ানিক ক্রাস্টের ক্ষেত্রে বেসল্ট, সেরকম ম্যান্টেলের ক্ষেত্রে আমরা নেব পেরিওডাইট, ইক্লোকাইট। আপার ম্যান্টেলের ক্ষেত্রে বলা ভালো, ঠিক আছে, ডাইরেক্ট ম্যান্টেল না বলে বলা ভালো যে আপার ম্যান্টেলের ক্ষেত্রে। ঠিক আছে, বেশ, আমরা একটু নিচে যাই, এটাকে দেখি। স্যার বলো। বলছি স্যার, আমার এবারে এক্সামে এটা পুরো ডিটেলস এ মনে রাখতে হবে, মানে এই কম্পোজিশন গুলো লাগবে? লাগবে। তোমার এই কম্পোজিশন না, তুমি রকের কম্পোজিশন মনে রাখ না আপাতত রাখলেও চলতে পারে। যেমন তুমি আমি যে বললাম পেরিডোটাইটের কম্পোজিশন, অলিভিন, পাইরক্সিন, এত কথা তুমি মনে নাও রাখতে পারো, বাট পেরিডোটাইট নামটা তোমার লাগবে। ঠিক আছে, নামটা লাগবে। ম্যান্টেলের কম্পোজিশন হিসেবে আমরা গড় এস্টিমেটেড কম্পোজিশন নেব পেরিডোটাইট, এটা তোমার লাগবে। বা এই যে ফেজ চেঞ্জ এখন আমি বলবো, এই যে রিঅ্যাকশন গুলো, এগুলো সবই তোমার লাগবে, এগুলো ফার্স্ট ইয়ারের জন্য, ফার্স্ট ইয়ারই লাগবে। ঠিক আছে, জি। এইবারে আমরা আসবো ম্যান্টেলের শুরুটা কেমন করে হবে। ম্যান্টেলের শুরুটা কেমন করে হবে, ম্যান্টেলের যে ওপরের টপমোস্ট যে জায়গা, আপারমোস্ট ম্যান্টেল, সেইখানে আমাদের পিওএফ এর ভেলোসিটি বাড়ার পরে, ওই যে বললাম মোহর পরে তো পিওএফ এর ভেলোসিটি একবার বাড়ছে, বেড়ে 8 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে, হওয়ার পরে আবার পিওএফ এর ভেলোসিটি একটা খুব ড্রাস্টিক্যালি কমে যায়। বুঝতে পারলে, ভেলোসিটিটা একটা খুব ড্রাস্টিক ফল হয়। ঠিক আছে, যেটাকে আমরা বলি ম্যান্টেল লো ভেলোসিটি জোন, এলভিজেড। ঠিক আছে, ম্যান্টেল লো ভেলোসিটি জোন, এখানে কি হচ্ছে, পিওএফ এর ভেলোসিটি কিন্তু খুব কমে যায়। ঠিক আছে, তার কারণ কি, তার কারণ হচ্ছে বেসিক্যালি এই জায়গাটাতে কোনো এক কারণে, যে কোনো কারণে হোক না কেন, এর মধ্যে কিছু পার্শিয়াল মেল্টিং হয়েছে, মানে রকটা পুরোপুরি রিজিড নয়, রকটার মধ্যে কিছু মেল্ট আছে। ঠিক আছে, এই মেল্ট গুলো কি করে, এই যে মনে করো একটা রকের বাউন্ডারি গ্রেন গুলো এইভাবে মনে করো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে রকের একটা মনে করো গ্রেন। ঠিক আছে, তো এই গ্রেন গুলোর যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারিতে তোমার কিছু তোমার কি বলে লিকুইড ফিল্ম তৈরি করে, লিকুইডের তৈরি খুব পাতলা আস্তরণ তৈরি করে, মেল্ট হয়েছে এখানে, পার্শিয়াল মেল্টিং। বুঝতে পারছো, এখান থেকে মেল্ট জেনারেট হয়ে আস্তে আস্তে তারপর মেল্টের পরিমাণ বাড়বে, যত বাড়বে তারপর আলটিমেট মেল্টটা বাইরে বেরিয়ে আসবে, রকটা মেল্ট করবে, রকটা মেল্ট হয়ে ম্যাগমাতে পরিণত হবে, সেগুলো সব ঠিক আছে। কিন্তু প্রথম যখন হয়, এরা মেল্টটা খুব পাতলা একটা ফিল্ম তৈরি করে বাউন্ডারি বরাবর। ঠিক আছে, এইটা যেখানে তৈরি করবে সেখানে কি হয়, পিওএফ অ্যাটেনুয়েট হয়, মানে পিওএফ যেতে যেতে তোমার এই জায়গায় ধ্বংস হয়, খানিকটা নষ্ট হয় পিওএফ, যার কারণে পিওএফ এর ভেলোসিটি কিন্তু কমে যায়। তাহলে এই লো ভেলোসিটি জোন ম্যান্টেল এলভিজেড এর যদি তোমাকে প্রশ্ন করে বোর্ড এক্সামিনেশন এবং গেট বা নেট যেখানেই প্রশ্ন করে না কেন, যে এখানে মেন কারণটা কি, তোমার লো ভেলোসিটি জোনে পিওএফ এর ভেলোসিটি কমে যায়, তার কারণ কি, তোমরা বলবে পার্শিয়াল মেল্টিং আপ টু 5%, আপ টু 5% পার্শিয়াল মেল্টিং এখানে দেখতে পাওয়া যায়। তাহলে 5% পার্শিয়াল মেল্টিং, আপ টু 5% পার্শিয়াল মেল্টিং হওয়ার জন্য এখানে আমরা পিওএফ এর ভেলোসিটিটা একটু কম দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা পিওএফ এর ভেলোসিটিটা একটু কম দেখতে পাচ্ছি। এর গড় ডেপথ কত নেব আমরা, এর গড় ডেপথ নেব আমরা 80 থেকে 220 কিলোমিটার, 80 থেকে 220 কিলোমিটার। তাই এই যে ছবিটা আমরা আঁকছি, এখানে শুরুটা করবো 80 থেকে 220 কিলোমিটার, এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে যখনই পিওএফ যাবে তখন কি হবে, পিওএফ এর ভেলোসিটি ফল করে যাবে। কিসের কারণে, এই আপ টু 5% পার্শিয়াল মেল্টিং, এইটা একটা পার্শিয়ালি মেল্টেড একটা লেয়ার আছে, সেইখানে গিয়ে পিওএফ এর ভেলোসিটি কমে যাচ্ছে। ঠিক আছে, যার ডেপথ আমরা ধরে নিচ্ছি 80 থেকে 220 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, যেহেতু আমরা এখন কেমিক্যাল কম্পোজিশন নিয়ে কথাবার্তা বলছি, তাই এটা আমরা এরকমই রাখলাম। কিন্তু যখন আমরা রিওলজিক্যাল মডেলটা দেখবো একবার, আর রিওলজিক্যাল মডেল মানে কাঠিন্যের উপরে ভিত্তি করে, রিজিডিটির উপরে ভিত্তি করে কিরকম মডেলটা হয়, যেমন ক্রাস্টের কথা যদি বলি আমরা, তাহলে ক্রাস্টটা হচ্ছে গিয়ে ব্রিটেল। ঠিক আছে, নট অনলি ক্রাস্ট এবং ম্যান্টেলের ওপরমোস্ট আপারমোস্ট পার্ট অফ দ্য আপার ম্যান্টেল, এই যে লো ভেলোসিটি জোন, এই লো ভেলোসিটি জোনের ঠিক ওপর অবধি। ঠিক আছে, কার পার্ট, ম্যান্টেলেরই পার্ট, ম্যান্টেল তো শুরু হয়েছে 35 থেকে, সেখানে 35 থেকে 80, তাহলে যে 35 থেকে 80 এই জায়গাটা কি, এই জায়গাটা তো ম্যান্টেল। এই যে জায়গাটা আমরা বলছি, একে আমরা বলছি কি আপার মোস্ট পোর্শন অফ দ্য আপার ম্যান্টেল তো বটেই, তার আপার মোস্ট পোর্শনটা রিজিড। ঠিক আছে, জাস্ট লাইক ক্রাস্ট।
তাহলে তুমি যখন রিওলজিক্যালি মডেল করবে তখন ক্রাস্টের সঙ্গে আপার মোস্ট পোর্শন অফ দ্য আপার ম্যান্টেলের কোনো পার্থক্য থাকার কথা নয়, কম্পোজিশনের পার্থক্য আছে, কিন্তু রিওলজির যেহেতু পার্থক্য নেই তাহলে আমরা ওটাকে একটাই লেয়ার ধরবো, যে লেয়ারটার আমরা নাম দেখি লিথোস্ফিয়ার। তাহলে এই লো ভেলোসিটি জোনের ঠিক ওপর অব্দি কি থাকবে? লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার মানে দ্যাট ইজ ব্রিটেল, ঠিক আছে। এই যে আমরা প্লেট টেকটনিক্সের সময় প্লেট বলে কথাটা বলবো, প্লেট কতটুকু? প্লেট হচ্ছে গিয়ে তোমার উপরিভাগ থেকে পৃথিবীর বাইরে যেখানে আমরা পা দিয়ে দাঁড়িয়ে আছি, যেখানে সয়েল আছে সেখান থেকে শুরু করে ঠিক এই লো ভেলোসিটি জোনের ওপর পর্যন্ত, যেটাকে আমরা বলি লিথোস্ফিয়ার। এই জন্য প্লেটগুলোকে লিথোস্ফিয়ারিক প্লেট বলে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এর ঠিক নিচে এই যে বলছি আছে আমাদের ম্যান্টেল লো ভেলোসিটি জোন, এখানে পিওএফ এর ভেলোসিটি কমে যাচ্ছে, তার কারণ কি? রিজিডিটি কম। রিজিডিটি কম হওয়া মানেই আমার ওই ডায়নামিক মডেলে তাহলে একটা চেঞ্জ করতে হবে, কারণ ডায়নামিক মডেলটা তো রিজিডিটির উপরে ডিপেন্ড করি, আমার এটার উপরে ডিপেন্ড করি হচ্ছে, তাহলে লো ভেলোসিটি জোনটার একটা আলাদা নাম দিতে হবে। ডেফিনেটলি তার নাম আছে, তার নাম হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার অ্যাকর্ডিং টু ডায়নামিক মডেল। কিন্তু অ্যাকর্ডিং টু কেমিক্যাল মডেল আমরা সেমনভাবে কিছু ভাগ করি না, আমরা ম্যান্টেলই বলছি। আমরা বললাম যে ঠিক আছে ম্যান্টেলের মধ্যে এখানে ভেলোসিটি একটু কম হয়, কোনো কম্পোজিশনের কিন্তু কোনো চেঞ্জ নেই, তাই আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু ওইদিকে ইন্টারেস্ট আছে। আর তাই ওখানে টপ মোস্ট পোর্শনটাকে আমরা বলি লিথোস্ফিয়ার। কি কি আছে লিথোস্ফিয়ারের মধ্যে? ক্রাস্ট এবং তার সঙ্গে আপার মোস্ট পোর্শন অফ দা আপার ম্যান্টেল, এই কথাটাই মনে রাখবে, আপার মোস্ট পোর্শন অফ দা আপার ম্যান্টেল, ঠিক আছে। তোমরা অনেক সময় এমসিকিউ দেবে, ঠিক আছে, যেখানে লেখা থাকবে ক্রাস্ট প্লাস আপার ম্যান্টেল, ক্রাস্ট প্লাস তোমার কি বলে এরকম অনেক কিছু থাকবে, যার মধ্যে একটা থাকবে ক্রাস্ট প্লাস আপার মোস্ট পোর্শন অফ দা আপার ম্যান্টেল, সেইটাকে তোমরা চুজ করবে অ্যাজ লিথোস্ফিয়ারের ডেফিনিশন, ঠিক আছে। তাহলে লিথোস্ফিয়ার হলো। তারপরে এই যে লো ভেলোসিটি জোন, এইটাই হচ্ছে কি তোমার অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনোস্ফিয়ারটা হয়ে গেল কি তোমার খানিকটা ডাকটাইল। এই যে পার্শিয়াল মেল্টিং হয়েছে, তো পার্শিয়াল মেল্টিং হওয়ার জন্য এই জায়গাটা টু সাম এক্সটেন্ট ফ্লো করতে পারে জেলির মতো। দেখো ম্যান্টেল কিন্তু আলটিমেটলি সলিড, যদি তোমাকে এক কথায় বলতে বলা হয় যে ম্যান্টেল সলিড কি লিকুইড, এক কথায় উত্তর দ্যাট ইজ সলিড, ঠিক আছে। ক্রাস্ট সলিড কি লিকুইড, এক কথায় উত্তর সলিড। পৃথিবীর কিন্তু বেশিরভাগ জায়গাটাই সলিড, ঠিক আছে। এই জন্য অনেক জায়গাতে থাকে দেখবে সলিড না কি বলে লিকুইড কোর অ্যান্ড ইটস সলিড কভার, মানে কোরের ভেতরেই শুধু একটা জায়গাতে লিকুইড আছে স্পেসিফিক্যালি, খুব ভালো করে ধরতে গেলে। বাকি ছোট্ট ছোট্ট অনেক জায়গাতে আছে, কিন্তু সেগুলো আমরা ধরবো না। আমরা ক্রাস্টটাকে দেখেছি মোটামুটি সলিড, ম্যান্টেলটাকেও দেখবো সলিড, ঠিক আছে। তার মাঝে একটু জেলির মতো একটা সেমি সলিড টাইপের একটা লেয়ার আছে, যেটার নাম হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনোস্ফিয়ারের কথাই কিন্তু এই লো ভেলোসিটি জোনে বলা হচ্ছে, যেটা শুরুটা তোমার হয়ে যায় 80 থেকে 220 কিলোমিটারের মধ্যে, কিন্তু এটা শেষ হতে হতে 660 কিলোমিটার পর্যন্ত মেবি চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে শুরু হবে আমাদের এই ঠিক এই জায়গাতে 80 থেকে 220 কিলোমিটার পর্যন্ত, যেখানে পিওভ এর ভেলোসিটি কমে যাচ্ছে। তারপরে কি হবে তোমার এই যে অ্যাসথেনোস্ফিয়ার মানে যে উইক জায়গাটা, এটা কোনো জায়গায় কোনো ক্ষেত্রে দেখা যায় এটা বাড়তে বাড়তে আপ টু 660 কিলোমিটার পর্যন্ত, মানে 660 কিলোমিটার পর্যন্ত কিন্তু পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা একটা জেলির মতো লেয়ার, হালকা লেয়ার মানে নরম লেয়ার, তার উপরে তোমার লিথোস্ফিয়ার যেটা শক্ত লেয়ার সেটা ভাসছে, সেটা নড়ছে চড়ছে, ঠিক আছে। ঠিক যেমন করে জলের উপরে একটা বরফের টুকরো ভেসে যায়, বা জলের উপরে একটা পাটাতন কাঠ যেমন একটা ভাসে, ঠিক সেরকম করে অ্যাসথেনোস্ফিয়ারের উপরে লিথোস্ফিয়ারটা কিন্তু ভাসছে, ঠিক আছে। যেটাকে আমরা বলছি কি প্লেট গুলো উপরে ভাসছে, তো প্লেটের ঠিক নিচেটাই হচ্ছে গিয়ে এই অ্যাসথেনোস্ফিয়ার। তাই এই লো ভেলোসিটি জোনটাকে আইডেন্টিফাই করা কিন্তু আমাদের একটা খুব বড় মানে দরকার বলতে পারো আর কি, খুব বড় সাফল্যের ব্যাপার, যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি, ঠিক আছে। তাহলে এই হলো গিয়ে তোমার লো ভেলোসিটি জোন। লো ভেলোসিটি জোনটা একটু ডাকটাইল, ঠিক আছে। এইবার আসবো লো ভেলোসিটি জোন পেরিয়ে যাওয়ার পরে ম্যান্টেলের যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো গিয়ে ম্যান্টেলের ট্রানজিশন জোন। ট্রানজিশন জোন কোথা থেকে পাবো আমরা? এই 410 থেকে 660 কিলোমিটারের ভেতরে ম্যান্টেলের কেমিস্ট্রি চেঞ্জ হয় না, যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ফেজ চেঞ্জ হয়, ঠিক আছে। কেমিস্ট্রি যা ছিল তাই থাকবে, কিন্তু ফেজটা চেঞ্জ হবে, ঠিক। যেমন তুমি 410 কিলোমিটারের যদি আমরা মানে 410 কিলোমিটারের উপরে যদি আমরা যাই, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে অলিভিনটা আলফা ফেজে থাকে, ঠিক আছে। তাহলে মেজর মিনারেল কনস্টিটিউয়েন্ট অফ দ্য ম্যান্টেল আমরা দেখতে পাচ্ছি অলিভিন। সেই অলিভিন 410 কিলোমিটারের উপরে তোমার থাকে হচ্ছে গিয়ে আলফা ফেজে, কিন্তু যে মুহূর্তে 410 কিলোমিটারটা আমি টাচ করলাম, সেই মুহূর্তে এটা আলফা ফেজ থেকে বিটা ফেজে যেতে চায়, এটা আলফা ফেজ থেকে বিটা ফেজে যেতে চায়, ঠিক আছে। তাহলে বিটা ফেজ আলফা ফেজ থেকে বিটা ফেজে চেঞ্জ হয়।
কখন? 410 কিলোমিটার ডেপথে এসে। ঠিক আছে, এই যে রিয়াকশনটা একটু দেখাই, এই যে আরিফাকে বলছি, এই রিয়াকশন গুলো কিন্তু তোমার ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে দরকার। ঠিক আছে, তোমার কোশ্চেন এন্ড আনসারে এগুলো যাবে, তাতে অসুবিধার কিছু নেই, বরং ভালো মনে রাখার চেষ্টা করবে। এই দেখো ডেপ 410 কিলোমিটারের জন্য আমি লিখেছি। বল, বুঝতে পারছো তো? তো তোমাকে ওটা করতে হবে, ভেবো না যেগুলো সব পরে এখনকারই জন্য, তোমার জন্য এগুলো। তার সঙ্গে সঙ্গে নেট গেটে তো আছেই, তাদের জন্য তো বটেই, তোমার জন্য এটা। ঠিক আছে, তাহলে 410 কিলোমিটার ডেপথে। ঠিক আছে, আমরা যখন যাচ্ছি তখন আমাদের এই যে অলিভিনের কম্পোজিশন কিন্তু দেখো Mg2 Fe2 Mg2 SiO4। ঠিক আছে, অলিভিন হচ্ছে অ্যাকচুয়ালি কি, অলিভিন হচ্ছে Mg2 SiO4 হচ্ছে অলিভিনের কম্পোজিশন। অলিভিন একটা মিনারেল। ঠিক আছে, তো যেগুলো এবার তুমি বলবে এটা কেমিস্ট্রিতে তো আমি পড়েছি, এটা তো ম্যাগনেসিয়াম সিলিকেট, ডেফিনেটলি ম্যাগনেসিয়াম সিলিকেট, কিন্তু এটা আমরা ন্যাচারালি পাবো। ঠিক আছে, মানে এটা তুমি ল্যাবরেটরিতে তৈরি করবে না, এটা কোথাও থেকে তুমি কিছু মানে মানে এটার মধ্যে কোনো হিউম্যান অ্যাক্টিভিটি নেই, এটা ন্যাচারালি পেয়েছি, এটা অটোমেটিক তৈরি হয়েছে। এই যে ম্যাগনেসিয়াম সিলিকেট এটাকে বলে অলিভিন। ঠিক আছে, ন্যাচারালি তৈরি হওয়া, নেচারে তৈরি হয়েছে, পৃথিবীর মধ্যে অটোমেটিক তৈরি হয়েছে। তো এই Mg2 SiO4 অলিভিন নরমালি থাকে হচ্ছে গিয়ে আলফা ফেজে। ঠিক আছে, আলফা ফেজে থাকে এইটা। অবশ্যই এই এমজিটা যেহেতু এমজি আর এফি আয়রন খুব যেহেতু কাছাকাছি, আয়নিক রেডিয়াস ফাডিয়াস সবকিছু কাছাকাছি, পিরিয়ডিক টেবিলে দেখলে দেখবে যে কি বলে ম্যাগনেসিয়াম এবং আয়রনের ধর্মগুলো অনেকটা ক্যারেক্টারিস্টিকগুলো একটা একই রকম। যার কারণে কি হয়, ওই ম্যাগনেসিয়াম যে ফোঁকরটায় গিয়ে বসবে, যে সিটটায় গিয়ে বসবে, সেই সিটটাতে মাঝে মাঝে ম্যাগনেসিয়ামের জায়গাটা সরিয়ে দিয়ে আয়রন ঢুকে বসে থাকে। তাহলে আয়রন আর ম্যাগনেসিয়ামের মধ্যে একটা সাবস্টিটিউশন চলতে থাকে, যে হোক থাকে। তার মানে হলো গিয়ে অলিভিনে যদি মনে করো আমার ম্যাগনেসিয়ামের জন্য 15টা বা 100টা জায়গা থাকে, মনে করো এইগুলো সব হচ্ছে ম্যাগনেসিয়াম বসার জায়গা, ম্যাগনেসিয়ামের জন্য রিজার্ভ করা আছে চেয়ারগুলো। এর মধ্যে এইটাতে ম্যাগনেসিয়াম ঢুকলো, পরেরটাতেও ম্যাগনেসিয়াম ঢুকলো, তারপরেরটাতে ম্যাগনেসিয়াম না ঢুকে একটা লোহা ঢুকে গেল, এফি ঢুকে গেল, তারপরেরটাতে আবার ম্যাগনেসিয়াম ঢুকলো, তারপরটাতে আবার কি মনে হলো, এফি ঢুকে গেল। ঠিক আছে, তারপরটাতে আবার মনে করো ম্যাগনেসিয়াম ঢুকলো। তাহলে আমরা দেখছি কি যে আমার এখানে এমজি তার সাইডে কোনো কোনো জায়গায় এফি ঢুকে আছে, ওই জন্য এইখানকার এই যে ফর্মুলাটা আছে ওখানে একটা জায়গাতেই এফি আর এমজি একসঙ্গে লিখে রেখেছে। ঠিক আছে, তাহলে যাই হোক এফি আর এমজি তার হোল টুয়াইজ, মানে আইদার এফি বা এমজি যেই থাকুক না কেন ওই সাইডটাতে সে থাকবে দুটো, আর তাকে নিউট্রাল করার জন্য, তাকে ইলেকট্রিক্যালি ব্যালেন্স করার জন্য একটা SiO4 দিলেই হবে। ঠিক আছে, তো দ্যাট ইজ অলিভিন। এই অলিভিনটা এইখানে থেকে আলফা ফেজে, এই আলফা ফেজ থেকে 410 কিলোমিটারে গেলে সেটা বিটা ফেজে পরিণত হয়, যেটারও কম্পোজিশন কিন্তু সেই Mg2 Fe2 SiO4, ব্যাপারটা একই, কম্পোজিশনে কোনো পরিবর্তন নেই, কিন্তু বিটা ফেজে চলে গেল এবং তখন সেটা একটা স্পিনাল স্ট্রাকচারে যায়। মানে তার যে এই যে বিন্যাসটা হচ্ছে, তার যে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে, তাকে স্পিনাল টাইপের অ্যারেঞ্জমেন্ট বলে। স্পিনাল মিনারেলজিতে গিয়ে দেখবে স্পিনাল একটা মিনারেলের নাম, বাট ব্যাপারটা যে যেসব মিনারেল স্পিনালের মতো স্ট্রাকচার নিতে পারে তাদেরকে আমরা স্পিনাল বলে ডাকি। স্পিনাল একটা পার্টিকুলার কোনো মিনারেলের, একটা পার্টিকুলার মিনারেলের নাম আছে স্পিনাল, যেমন বর্ধমান জেলায় একটা পার্টিকুলার শহরের নাম বর্ধমান আছে, তো সেরকম তো গোটা জেলাটাও বর্ধমান, কিন্তু তার মধ্যে একটা স্পেশাল জায়গারও নাম বর্ধমান, সেরকম গোটা গ্রুপটাই স্পিনেল, বাট তার মধ্যে একটা মিনারেলও আছে স্পিনেল। তা যারা যারা ওই স্পিনেলের মতো স্ট্রাকচার দেখায় তাদেরকে সবাইকেই আমরা স্পিনেলের মতো স্ট্রাকচার বলি, বাট সবাইকে স্পিনেল বলি না। স্পিনেল একটা নির্দিষ্ট মিনারেল আছে। ঠিক আছে, তা এই যে বিটা ফেজ, এই বিটা ফেজটা স্পিনেলের মতো স্ট্রাকচার তোমাকে দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু কেমিক্যাল কম্পোজিশন কিন্তু সেম। নেক্সট যখন আরেকটু ডেপথে যাবে, 520 কিলোমিটার ডেপথে যখন যাবে, তখন দেখবে এই যে ওয়ার্ডসেলাইট ছিল, এটা অলিভিনেরই ভ্যারাইটি, বিটা ফেজ ভ্যারাইটি, সেই বিটা ফেজ বা স্পিনাল ভ্যারাইটি, সেই স্পিনাল ভ্যারাইটি ওয়ার্ডসেলাইট, সেটা চেঞ্জ হয়ে গিয়ে তোমার এখন হয়ে গেল কি রিংউডাইট। সেটা চেঞ্জ হয়ে গিয়ে এখানটা একটু ভালো করে দেখাই, সেটা চেঞ্জ হয়ে গিয়ে দেখো রিংউডাইট হয়ে গেল। এই যে এটা ছিল ওয়ার্ডসেলাইট, এখান থেকে চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল রিংউডাইট, যেটা গামা স্পিনাল স্ট্রাকচার। তাহলে 410 কিলোমিটারে এসে আলফাটা বিটা হয়, 520 কিলোমিটারে এসে বিটা ফেজটা গামা ফেজে চলে যায়, আর 660 কিলোমিটার ডেপথে এসে এই যে গামা ফেজ বা রিংউডাইট যেটার নাম, এইটা একটা পেরোভস্কাইটের মতো স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, পেরোভস্কাইট। ঠিক আছে, এখানে একটু কম্পোজিশনটা চেঞ্জ হয়েছে অবশ্য, যদিও ব্যাপারটা সেই এমজি এফি আর একটা সিলিকেটই থাকছে। ঠিক আছে, এটা পেরোভস্কাইট লাইক স্ট্রাকচার তৈরি করে এবং যে এক্সট্রা কম্পোনেন্টটা থাকে সেটা ম্যাগনেসিয় উস্টাইটে পরিণত হয়। ঠিক আছে, তাহলে একে বলে মেন্টাল ট্রানজিশন জোন। এইটা মানে শর্ট নোট লিখতে বরাবর আসে, জিএসআইও আসে, ফার্স্ট ইয়ারেও আসে। ঠিক আছে, অতএব সবাই প্রিপেয়ার করো, মেন্টাল ট্রানজিশন জোন তোমাকে টিকা লিখতে বা শর্ট নোট লিখতে অলওয়েজ দিতে পারে, বি প্রিপেয়ার।
ঠিক আছে, তাহলে আমরা এটাই লিখবো যে 410 কিলোমিটার একটা চেঞ্জ, 520 কিলোমিটার একটা চেঞ্জ, আর 660 কিলোমিটার একটা চেঞ্জ। ঠিক আছে, এই যে 660 কিলোমিটারটা বলছি, এই 660 কিলোমিটারের চেঞ্জটা অবধি কিন্তু মোটামুটি অ্যাস্ট্রোনস্ফিয়ার নেমে আসতে পারে। ঠিক আছে, মানে আমি ডাকটাইল ডিভিশনটা বলছি, কেমিক্যাল ডিভিশনে কিন্তু কিছুই না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি এই যে 410 কিলোমিটারের ওপর অবধি, কোথা থেকে, মোহ থেকে শুরু করে আপ টু 410, মোহ থেকে 410 কিলোমিটার পর্যন্ত যে ডেপথ, সেইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আপার ম্যান্টেল। ঠিক আছে, সেটাকে বলি হচ্ছে কি আমরা আপার ম্যান্টেল। ঠিক আছে, 410 থেকে এই যে 660, এইটাকে বলি আমরা ম্যান্টেলের ট্রানজিশন জোন। তাহলে প্রথম রইল মোহ থেকে শুরু করে 410 পর্যন্ত আপার ম্যান্টেল, 410 থেকে 660 পর্যন্ত চলে গেল ট্রানজিশন জোন, আর এই 660 থেকে আপ টু 2891 বা 2900 কিলোমিটার মানে শেষ অব্দি গুটেনবার্গ ডিসকন্টিনিউটি আমরা বলবো লোয়ার ম্যান্টেল। ঠিক আছে, তাহলে আমাদের ডিভিশনটা কিরকম, জিরো মানে মোহ থেকে 410 সেটা হচ্ছে আপার ম্যান্টেল, 410 থেকে 660 সেটা হলো ট্রানজিশন জোন, আর 660 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত যেটা সেটা হলো লোয়ার ম্যান্টেল। ঠিক আছে, থ্রি ফেজ থ্রি টায়ার একটা ডিভিশন আছে ম্যান্টেলের মধ্যে। ঠিক আছে, অনেক জায়গায় অনেক লিটারেচারে এটাকে থ্রি ডিভিশন নাম ধরে টু ডিভিশন ধরা হয়, টু ডিভিশন মানে আপার এবং লোয়ারটাই ধরা হয়। সেরকম যদি ধরো তাহলে এই ট্রানজিশন জোনটা কিন্তু আপারের সঙ্গে যাবে, তাহলে সেক্ষেত্রে আপার চলে গেল 660 অব্দি, আর বিলো 660 লোয়ার। ঠিক আছে, যদি তুমি তিনটে ধরো তাহলে মোহ থেকে 410, 410 থেকে 660, 660 থেকে 2900। ঠিক আছে, যদি দুটো ধরো তাহলে মোহ থেকে 660 আপার, 660 থেকে নিচেটা লোয়ার। বুঝতে পারলে, এরকম ভাবে ডিভিশন ম্যান্টেলের আছে বিভিন্ন লিটারেচারে বিভিন্ন রকম, কোথাও থ্রি ফেজ, কোথাও মানে থ্রি টায়ার, কোথাও টু টায়ার ক্লাসিফিকেশন করা হয়। যেমন করে তোমরা দেখবে গন্ডোয়ানার, যখন আমরা স্ট্যাটিগ্রাফি করবো গন্ডোয়ানাতে কোথাও থ্রি টায়ার ক্লাসিফিকেশন, কোথাও টু টায়ার, আপার গন্ডোয়ানা লোয়ার গন্ডোয়ানা থাকে, কোথাও থ্রি টায়ার থাকে। ঠিক আছে, তো এরকম ম্যান্টেলেরও সেরকম আছে, কেউ বলে তিনটে ভাগ, কেউ বলে দুটো ভাগ। তো যদি তোমরা দুটো ভাগ ধরো তাহলে ট্রানজিশন জোনটা কিন্তু আপার ম্যান্টেলের মধ্যে ধরবে। ঠিক আছে, ওরা বলে যে ট্রানজিশন জোনটা আপার ম্যান্টেলের মধ্যে, তারপরে লোয়ার ম্যান্টেল শুরু হলো। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে ব্যাপার। তাহলে যে মুহূর্তে ট্রানজিশন জোনটা পেরিয়ে গেলাম তাহলে আমরা লোয়ার মেন্টালে এসে পড়লাম। ঠিক, লোয়ার মেন্টাল তোমার যেটা ছিল সেটা হচ্ছে আপার মেন্টালের গড় কম্পোজিশন আমরা দেখলাম কি, আপার মেন্টালের গড় কম্পোজিশন হচ্ছে পেরিডোটাইট, যেটা বললাম একটা ইগনিয়াস রক, গ্রুপ অফ ইগনিয়াস রক বলা ভালো, যার মেন কম্পোজিশন হচ্ছে কি তোমার অলিভিন এবং দুই রকমের পাইরক্সিন থাকে। আর একটা হচ্ছে ইক্লোগাইট, একটা রকের নাম, সেখানে অলিভিনটা থাকে না, তার জায়গায় গার্নেট থাকে এবং দু টাইপের পাইরক্সিন থাকে। তাহলে এরা হচ্ছে আপার মেন্টালের কম্পোজিশন। এই আপার মেন্টালটা গলে গিয়েই তোমার ওখানে ভলকানিজমের ফলে ওশেনিক ক্রাস্ট তৈরি হয় বলে মনে করা হয়। তাহলে বেসল্ট হচ্ছে তার প্রোডাক্ট, যার জন্য মাদারটা যেটা বা প্রিকারসার যেটা, সেটা আমাদের প্রয়োজন পড়বে পেরিওডিটিক টাইপের, যার কারণে মনে করা হয় ম্যান্টেলটা শুড বি পেরিওডাইটের মতো কম্পোজিশন। ঠিক আছে, নেক্সট আসছি আমরা লোয়ার ম্যান্টেল। লোয়ার ম্যান্টেল 70% অফ দ্য সলিড আর্থের মাস, মানে মাসের দিক থেকে যদি আমরা দেখি তাহলে 70%, এই 70% অফ দ্য মাস এবং 50% অফ দ্য 70% অফ দ্য ম্যান্টেল। ঠিক আছে, 70% অফ দ্য, আমি কি লিখলাম, দ্য লোয়ার ম্যান্টেল রিপ্রেজেন্ট অ্যাপ্রক্সিমেটলি 70% মাস অফ দ্য সলিড আর্থ এন্ড অলমোস্ট 50%, এটা মাস হবে না, কত এটা ভলিউম হবে। বুঝতে পারলে, তো এইটা আমার মনে হচ্ছে এই মাসটা হবে না, এটা ভলিউম হবে, এটা ঠিক করে নিও। ঠিক আছে, তাহলে 50% এর মতো ভলিউম এবং 70% এর মতো মাস এখানেই লোয়ার মেন্টালে কভার করে। ঠিক আছে, রকের ডেনসিটি যত নিচে যাওয়া যায় তত আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, পৃথিবীর ডেনসিটিটা যত তুমি নিচে যাবে তত বেশি বাড়তে থাকবে। বুঝতে পারলে, এই জন্য নিচের লেয়ারগুলোর পরিমাণ কম হতে পারে, ভলিউম কম হতে পারে, কিন্তু ডিউ টু ডেনসিটি এরা মাস কন্টেন্ট বেশি করে। ওই জন্য আপার মেন্টাল থেকে লোয়ার মেন্টালের ভলিউম ছোট হলেও তুমি দেখবে যে ওর ইয়ে বেশি, কি বলে তোমার মাস কন্টেন্ট বেশি। ওর করে যদি যাও, করে আবার মাস কন্টেন্ট আরো বেশি হবে। ঠিক আছে, যাই হোক, যদি ছোট, তাহলে এই যে বিলো 660 কিলোমিটার ডিসকন্টিনিউটি সাইসমিক ওয়েভের ভেলোসিটি আবার একবার তোমার বাড়তে শুরু করে। ঠিক আছে, অ্যাস্ট্রোনস্ফিয়ার ছিল এর আগে উপরটা আপ টু 660, সেখানে ডেফিনেটলি ভেলোসিটি কমে যাবে, কারণ সেই উইকটা মানে সেই লেয়ারটা উইক,
অ্যাসথেনো কথাটার মানেই হচ্ছে গিয়ে তোমার উইক, ঠিক আছে, যে রেজিস্ট করতে পারে না তাকে বলে। তাহলে অ্যাসথেনোস্ফিয়ার ওই জন্য নাম হচ্ছে রেজিস্টিভ ফোর্সটা কম। তো তারপরে তুমি যখন লোয়ার ম্যান্টেলে ঢুকছো তখন পিওভ এর ভেলোসিটি আবার বেড়ে যাবে, ঠিক আছে। লোয়ার ম্যান্টেল ঢুকছি মানে কত, 660 কে আমরা অতিক্রম করে নিচে আসছি, তাহলে লোয়ার ম্যান্টেলের ভেলোসিটি, পিওভ এর ভেলোসিটি বেড়ে গেল। পিওভ এর ভেলোসিটি যখন বাড়ছে তখন আমরা লোয়ার ম্যান্টেলের যদি একদম বটম মোস্ট নিচের দিক থেকে যাই, মানে লোয়ার ম্যান্টেলের উপর দিক থেকে বলছি না, লোয়ার ম্যান্টেলের নিচের দিক থেকে যদি যাই, তাহলে এই মনে করো ম্যান্টেল, এই মনে করো 2900 কিলোমিটার, এই 2900 কিলোমিটারের নিচের বটম মোস্ট 200 থেকে 300 কিলোমিটার যে এরিয়া, তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। তাহলে লোয়ার মোস্ট পোর্শন অফ দ্য লোয়ার ম্যান্টেল এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে সেটা হলো কি, যেহেতু আমরা প্রিমর্ডিয়াল ডিফারেন্সিয়েশনের কথাবার্তা শুনেছি, তার মানে কি পৃথিবী যখন তৈরি হয়েছিল পৃথিবীর একটা গড় কম্পোজিশন ছিল, পৃথিবীর ক্রাস্ট ম্যান্টেল করে ডিভিশনটা ছিল না, ঠিক আছে। বাল্ক আর্থের কেমিক্যাল কম্পোজিশন আমরা মেটিওরাইট থেকে জানতে পারি, ঠিক আছে, সেই মেটিওরাইটের কম্পোজিশনই ছিল আর্থের কম্পোজিশন। কিন্তু পরে বিশেষ কিছু কারণে এই আর্থের কম্পোজিশনটা লেয়ারিফাইড হয়ে যায়, ঠিক আছে, ক্রাস্টে একটু চলে গেল, কিছু সিলেক্টিভ মেটেরিয়ালস ক্রাস্টে চলে যায়, কিছু সিলেক্টিভ মেটেরিয়াল ম্যান্টেলে থেকে যায়, আর কিছু সিলেক্টিভ মেটেরিয়াল করে গিয়ে ঢোকে, এবং এই তিনটে কেমিক্যালি ডিফারেন্সিয়েট হয়, ঠিক আছে, একে বলে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কথাটার একদম গোদা বাংলায় মানে হচ্ছে কি, তোমাকে বুঝিয়ে বলি, সেটা হলো কি, একটা পেরেন্ট থাকবে, একটা মাদার থাকবে, কমন মাদার, ঠিক আছে, সেইখান থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট জেনারেট হবে, সেইটাকে প্রসেসটাকে বলে ডিফারেন্সিয়েশন। তাহলে একটা মাদার থেকে স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা প্রসেস তৈরি হবে, যেমন আলাদা আলাদা প্রসেসে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি হবে। যেমন রিফাইনারিজ নাম শুনেছো তো, পেট্রোলের কি বলে, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে রিফাইনারিজ তারা কি করে, তারা তেল তৈরি করে না, তারা তেল উৎপাদন করে না, তারা তেল বাইরে থেকে কেনে, ঠিক আছে, কেনে বলতে যারা উৎপাদন করে ক্রুড অয়েল মাটির নিচে ড্রিলিং করে একটা পার্টি বার করে, একটা টিম বার করে, তাদের কাছ থেকে রিফাইনারিজ গুলো ক্রুড অয়েলটা কিনে আনে, কিনে এনে সেটাকে হিট দিয়ে ফোটায়, বয়েল করে, এখানে বয়েল করে আলাদা আলাদা খাঁচা আছে, আলাদা আলাদা লেয়ার আছে, সেই লেয়ারে বয়েলের প্রোডাক্ট গুলো গিয়ে জমা হয়। তো যারা খুব হাই টেম্পারেচারে বয়েল করে তারা উপরের প্রোডাক্টে গিয়ে জমা হবে, যত তোমার লো টেম্পারেচারে মানে কি বলে বয়েল করবে আর কি, তারা তোমার নিচের দিকে এসে জমা হবে। যেমন যারা খুব উদবায়ী, যারা খুব সহজেই আগেই যারা বেরিয়ে যাবে, তারা পেট্রোল, তার নিচে ডিজেল, তার নিচে কেরোসিন, তার নিচে এই করতে করতে লাস্টে একদম তোমার প্যারাফিন, ট্যারাফিন, বিটুমেন, বিটুমেন মানে পিচ, এরা সব এসে লাস্টে জমা হবে, ঠিক আছে। তো ওগুলো ডিফারেন্সিয়েট হচ্ছেই না, বুঝতে পারলে, এই প্রসেসটাকে বলে ডিফারেন্সিয়েশন। নিয়েছিলাম কিন্তু একটাই ক্রুড অয়েল, সেইখান থেকেই বেরিয়ে এলো পেট্রোল, সেখান থেকেই বেরিয়ে এলো কেরোসিন, সেখান থেকেই ডিজেল, সেখান থেকেই পিচ, সেখান থেকেই তোমার বিভিন্ন রকম পেট্রোলিয়াম জেলি, ভেসলিন ফেসলিন, এইসব নানা রকম। তাহলে একটাই প্রোডাক্ট থেকে, ক্রুড অয়েল থেকেই যে আলাদা আলাদা তৈরি হয়, এটাকেই বলে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তো এই জন্য বলছি পৃথিবীরও ডিফারেন্সিয়েশন হয়েছে, পৃথিবীর একটা বাল্ক কেমিস্ট্রি ছিল, সেইখান থেকে ডিফারেন্সিয়েট করে করে ক্রাস্ট তৈরি হলো, সেটাই আবার ম্যান্টেল তৈরি করছে, আবার সেটা কোর তৈরি করছে, ঠিক আছে। তাহলে এই যে ম্যান্টেলের এই জায়গাটার বাউন্ডারিটা, লাস্ট বটম মোস্ট 200 থেকে 300 কিলোমিটারের যে লেয়ার, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, তার কারণ এরপরে আমরা কোরে ঢুকবো, কাজেই এইখান থেকে কোরের কম্পোজিশনের একটা আঁচ তুমি পাবে, বুঝতে পারলে, একটা অ্যান্টিসিপেট করতে পারবে যে আমি এবার কোরে আসছি। তার কারণ কোরের কম্পোজিশন কিন্তু ম্যান্টেল থেকে কমপ্লিটলি আলাদা। কোরে যেটা মেনলি আছে সেটা হচ্ছে তোমার আয়রন নিকেল, আয়রন এবং নিকেল, তাই না, এরা আছে মেনলি কোরে। তো এরা, আর এদিকে ম্যান্টেলটা কি, ম্যান্টেল হচ্ছে সিলিকেট, তাই তো, ম্যান্টেলটা হলো কি সিলিকেট। তাহলে এই সিলিকেট আর আয়রন নিকেল এক জায়গায় হয়ে এই বটম মোস্ট 200 থেকে 300 কিলোমিটার জায়গায় তোমার কিছু আয়রন নিকেল সিলিকেট টাইপের কিছু মিনারেলস, বিশেষ কিছু মিনারেলস তৈরি করে, যারা আয়রন, নিকেল এবং সিলিকেটের একটা মিশ্র কম্পোজিশন, বা তুমি বলতে পারো অ্যালয়েস, এগুলো তো বিভিন্ন ধরনের অ্যালয় তৈরি করে এখানটাতে, ঠিক আছে। তো এই অ্যালয় গুলো তোমার এই লাস্ট 200 থেকে 300 কিলোমিটারের মধ্যে থাকে, যে লেয়ারটাকে আমরা বলি ডি ডবল ড্যাশ লেয়ার, ডি ডবল প্রাইম বলে বা ডি ডবল ড্যাশ বলে, ডি লিখে মাথায় এরকম দুটো দাগ থাকে, তো ডি ডবল ড্যাশ বা ডি ডবল প্রাইম লেয়ার বলে। এই লেয়ারটাতে তোমার কি একটা বিশেষ লেয়ার, এইখানে কিন্তু ম্যান্টেলের কেমিক্যাল কম্পোজিশনে চেঞ্জ হতে শুরু হয়ে যায়, কোর আসবো আসবো করছে, এরকম একটা ব্যাপার কেমিক্যালি দেখতে তুমি পাবে, ঠিক আছে। তাহলে এই ডি ডবল ড্যাশ লেয়ার, এই ডি ডবল ড্যাশ লেয়ার হচ্ছে গিয়ে এমন একটা জায়গা যেখান পর্যন্ত আমরা মনে করি যে আমাদের এই যে ডিসেন্ডিং স্ল্যাব, যেটা ডিসেন্ডিং স্ল্যাব মানে কি, ডিসেন্ডিং স্ল্যাব মানে হচ্ছে
এই যখন আমাদের ইয়ে হচ্ছে, সাবডাকশন হচ্ছে, তখন কি হলো, উল্টোকে ফেললাম, দাঁড়াও, যখন এইটা মনে করো আমার একটা কন্টিনেন্টাল ক্রাস্ট, ঠিক আছে, আর এইটা মনে করো একটা ওশিয়ানিক ক্রাস্ট, ঠিক আছে, এইখানটাতে এরকম ভাবে সব হচ্ছে, পাহাড় তৈরি হচ্ছে। এটা কি কন্টিনেন্টাল ক্রাস্ট, কোন দিকে যাচ্ছে, এইদিকে। এটা কি ওশিয়ানিক ক্রাস্ট, কোন দিকে যাবে, এইদিকে। ডেনসিটি কার বেশি, এর বেশি, তার কারণে এর নিচে ডুবে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে ডুবে যে যাচ্ছে, কত দূর যাবে, আমরা মনে করি ম্যাক্সিমাম এইটার মাথাটা ম্যাক্সিমাম এই ডি ডবল ড্যাশ লেয়ার পর্যন্ত যেতে পারে, তার নিচে আর যাবে না। মানে ম্যাক্সিমাম এক্সটেন্ট হতে পারে ম্যান্টেলের শেষ অবধি, মানে 2900 কিলোমিটার ডেপথ অবধি। তাহলে এই ডি ডবল ড্যাশ লেয়ার অবধি কিন্তু ম্যাক্সিমাম তোমার এই ওশিয়ানিক লিথোস্ফিয়ারটা, ওশিয়ানিক প্লেটটা, বেসিক্যালি এগুলো প্লেট টেকটনিক্সের কথা, আমরা তখন লিথোস্ফিয়ার বলবো না, প্লেট বলবো। তো এই ওশিয়ানিক প্লেটটা কিন্তু সাবডাক্ট হতে পারে কোন অবধি, এই ডি ডবল ড্যাশ লেয়ার। তাই এই ডি ডবল ড্যাশ লেয়ার থেকে সব থেকে নিচু ডিপ সিটেড ম্যান্টেল প্লিউম বলে। ম্যান্টেল প্লিউম মানে কি, ম্যান্টেল গোলে যে লিকুইডটা তৈরি হয়, এই যে ম্যান্টেল গোলে এখান থেকে লিকুইড তৈরি হবে, লিকুইড তৈরি হওয়ার পরে উপর থেকে বেরোবে, ঠিক আছে। এই যে লিকুইড গুলোকে, এগুলোকে বলে ম্যান্টেল প্লিউম, PLUME, ম্যান্টেল প্লিউম, ঠিক আছে। এই ম্যান্টেল প্লিউম গুলো ম্যাক্সিমাম যে ডেপথ থেকে উঠে আসতে পারে, দ্যাট ইজ এই তোমার 2900, এই কি বলে, ডি ডবল ড্যাশ লেয়ার বা ডি ডবল প্রাইম লেয়ার। তাহলে ডি ডবল প্রাইম লেয়ার থেকে ম্যাক্সিমাম ডেপথ হতে পারে যেখান থেকে ম্যান্টেল প্লিউম আমাদের উঠে আসে, ঠিক আছে। এবং ডিপ ফোকাস আর্থকুয়েক, সব থেকে বেশি ফোকাস মানে নিচে, সব থেকে বেশি নিচে ডেপথে অবস্থিত ফোকাস আর্থকুয়েকের হতে পারে এই জায়গাটা মোটামুটি 700 কিলোমিটার, আমরা যেটাকে বলছিলাম, সরি কি বলে, ডিপ ফোকাস আর্থকুয়েকটা এখানে একটা ভুল বলে ফেললাম, ডিপ ফোকাস আর্থকুয়েকটা উপরে হতো, অনেক আগেই বলা উচিত ছিল। এই যে 660 কিলোমিটার ডিসকন্টিনিউটি, এইখানে হতো 700 কিলোমিটার পর্যন্ত তোমার ডিপ ফোকাস আর্থকুয়েক হওয়া উচিত ছিল। এখানে হচ্ছে ম্যান্টেল প্লিউমটা, ম্যাক্সিমাম ডেপথের ম্যান্টেল প্লিউম কিন্তু আসতে পারে এই ডি ডবল ড্যাশ লেয়ার থেকে, ঠিক আছে। তাহলে এই অবধি, কারণ এখানে আর্থকুয়েক হওয়া সম্ভব নয়। এখানে এই যে প্লেটটা আছে, এই গলে যায়, এ অনেকখানি দুর্বল হয়ে যায়, মানে ডাকটাইল হয়ে যায়। কেন? হাই প্রেসার, হাই টেম্পারেচার, ডাকটাইল হয়ে যাবে। এইখানে আর এটা ব্রিটেলের ব্রোকেন, মানে ব্রিটেলের মতো করে যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আর্থকুয়েক হয়। তাহলে এখানে ডাকটাইল হবে, লেয়ারটাকে টানলে বাড়বে। এখানে আর্থকুয়েক সম্ভব নয়। আর্থকুয়েক ম্যাক্সিমাম 700 কিলোমিটার ডেপথ অবধি সম্ভব, তার নিচে যদি হয় তাহলে আর আর্থকুয়েক হবে না। বাট ম্যান্টেলটা তো গলবে, গলে যে উপরে উঠে আসবে, যাকে আমরা ম্যান্টেল প্লিউম বলি, সেইটা উঠে আসবে এইখান থেকে। পরে যখন আমরা জিওকেমিস্ট্রি পড়বো তখন দেখবো এই ডি প্রাইম লেয়ারটা হচ্ছে সেই লেয়ার যেখান থেকে ওশেন আইল্যান্ড বেসল্ট বা OIB টাইপের ম্যাগমা উঠে আসে। ওশেন আইল্যান্ড বেসল্ট, ঠিক আছে, OIB টাইপের ম্যাগমা উঠে আসে কোথা থেকে, এই ডি ডবল ড্যাশ লেয়ার থেকে। এখনকার বিষয় নয়, পরের বিষয়, ঠিক আছে, আমরা পরে জিওকেমিস্ট্রির সময় দেখব, ঠিক আছে। বেশ, তবু তোমরা এটা ছোট্ট করে একটা লাইন লিখে রাখতে পারো যে OIB এর সোর্স হিসাবে ডি ডবল ড্যাশ লেয়ারকে ধরা হয়, ঠিক আছে, লিখতে তো দোষ নেই। বেশ, তাহলে আমরা কোথায় পৌঁছলাম, আমরা লোয়ার ম্যান্টেলে গিয়ে পৌঁছলাম, লোয়ার ম্যান্টেল অব্দি, নিচে অব্দি গিয়ে আমরা দেখলাম। নেক্সট আসবো আমরা, যেটা বাকি থাকে সেটাই কোর, ঠিক আছে। কোর হচ্ছে গিয়ে কোথায়, ম্যান্টেল যেখান থেকে শেষ হলো সেখান থেকে কোর শুরু হয়, সেই লেয়ারটা, সেই জায়গাটাকে আমরা বলি গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, ঠিক আছে। ম্যান্টেলের শেষ আর কোরের শুরু, এই জায়গাটা, এটাকে আমরা কি বলি, গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। এই যে GUTEN, গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, ঠিক আছে। তো গুটেনবার্গ ডিসকন্টিনিউটি কি, ম্যান্টেল এবং কোরকে আলাদা করছে কি, গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। আরেকটা কথা, ওই যে আপার ম্যান্টেল আর লোয়ার ম্যান্টেলের কথা বলছিলাম, ওদের দুজনকে আলাদা করছে কি, রেপিটি ডিসকন্টিনিউটি। রেপিটি হচ্ছে কার মধ্যে, আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেলের মধ্যে, ঠিক আছে। আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেলের মাঝখানে থেকে হচ্ছে গিয়ে রেপিটি ডিসকন্টিনিউটি। ইনি একজন জিওফিজিসিস্ট, এটা মানুষের নাম রেপিটি, জিওফিজিক্সের লোক। সে ওই সবই তো জিওফিজিক্যাল ভেলোসিটি দিয়ে আবিষ্কার হয়েছে। তো এই রেপিটি ডিসকন্টিনিউটি, এটা অবশ্য ঠিক আপার ম্যান্টেল লোয়ার ম্যান্টেলের মাঝখানে আমরা যেখানে 660 কিলোমিটারের ডিভিশনটা করছি ট্রানজিশন জোনের পরে, সেইখানেই মার্ক করা হয় না। এটার গড় ডেপথ ধরা হয় 900 কিলোমিটার, ঠিক আছে। যেটা এই জিওফিজিক্সের অনুযায়ী কোনো বইয়ে তোমরা দেখবে আপার ম্যান্টেল আর লোয়ার ম্যান্টেলের ডিভিশন দেওয়া আছে 900 কিলোমিটারে বা 1000 কিলোমিটারে, সেটা রেপিটির কথা অনুযায়ী, রেপিটি ডিসকন্টিনিউটি অনুযায়ী। কিন্তু আমরা জিওলজিক্যালি ধরে নেবো কি,
ট্রানজিশন জোন যেই শেষ হলো লোয়ার ম্যান্টেল শুরু হয়ে গেল, মানে 660 কিলোমিটার ডেপথ থেকে শুরু হলো। ঠিক আছে, 660 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত চলে এলাম, মানে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি পর্যন্ত চলে এলাম, ম্যান্টেল শেষ। তার আগে ছিল ডি প্রাইম লেয়ার, ডি ডবল ড্যাশ লেয়ার, সেটা পেরিয়ে এলাম, ম্যান্টেল শেষ হলো। তারপরে শুরু হলো কি কোর। কোর শুরু হচ্ছে আমার তাহলে কোথা থেকে? কোর শুরু হচ্ছে 2891 থেকে শুরু করে আমাদের যে আর্থের আলটিমেট রেডিয়াস সেটা হলো কত 6371 পর্যন্ত। এই জায়গাটা গোটাটাই হচ্ছে গিয়ে কোর। কোরের দুটো পার্ট থাকে, আউটার কোর আর ইনার কোর। কোন হিসাবে? কেমিক্যালি নয়, কেমিস্ট্রির দিক থেকে দেখতে গেলে কোরের মাঝে কোনো ডিস্টারবেন্স কিছু নেই। গোটা কোরেরই কেমিস্ট্রি হচ্ছে গিয়ে আয়রন নিকেল, বেসিক্যালি আয়রন নিকেল, তার সঙ্গে কিছু সালফার, সিলিকন, অক্সিজেন থাকতে পারে, এটা ছাড়া গোটা কোরে কিছু নেই। কাজে কেমিস্ট্রি অনুযায়ী দেখতে গেলে কিন্তু কোরের কোনো ডিভিশন নেই। কিন্তু সমস্যা হলো গিয়ে কি, তোমার ইনার কোরে যখন আমাদের পিওএফ ভেলোসিটি যখন যায় তখন দেখা যায় কি যে ইনার কোরটা হলো গিয়ে তোমার সলিডের মতো বিহেভ করে, সলিডের মতো বিহেভিয়ার দেয়, কিন্তু তার উপরে বাইরে যে আউটার কোরটা আছে সে কিন্তু লিকুইডের মতো বিহেভিয়ার দিচ্ছে। তার তার ব্যাখ্যাটা কিসে? তার ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে কি, এস ওয়েভ ভেলোসিটি যখন যায় তখন এই কিন্তু এই ইনার কোরে ঢুকতে পারে না, আউটার কোরে গিয়ে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আউটার কোরে গিয়ে কিন্তু এস ওয়েভ ভেলোসিটি, এস ওয়েভটা নষ্ট হয়ে যাচ্ছে। এস ওয়েভ নষ্ট কোথায় হয়? আগেই বলেছি এস ওয়েভ হচ্ছে সিআর ওয়েভ, যেখানে সিআর এর রেজিস্ট্যান্স পায় না সেইখানে এস ওয়েভ আর যেতে পারে না। সেটা কোন জায়গায় যেতে পারে না? সেটা হলো কি যেটা লিকুইড লেয়ার থাকে সেইখানে। ওই জন্য আর্থের মধ্যে একমাত্র ধর্তব্যের মধ্যে যদি আনতে হয় লিকুইড কোথায় আছে? লিকুইড আছে গিয়ে তোমার এইখানটাতে। কোনটা? আউটার কোর। তাহলে আউটার কোরটা হচ্ছে লিকুইড, ইনার কোরটা কি হচ্ছে আবার সলিড। সেখানে ইনার কোরে যেটা হয় সেটা এই যে এস ওয়েভ আছে, এস ওয়েভেরই একটা বিশেষ কম্পোনেন্ট তৈরি হয় যেটা এস ওয়েভ হিসেবে আমরা ধরবো। তো সেই কম্পোনেন্টটা আবার রিসিভ হয় হচ্ছে গিয়ে ইনার কোরে। ঠিক আছে, আর এই তোমরা যখন এই গ্রাফটা দেখবে, আর্থকুয়েক সাইসমোলজির একটা গ্রাফ আমি দেবো, সেখানে দেখবে যে তুমি এস ওয়েভটা ইনার কোরে এসে শেষ হয়ে গেল, আবার আউটার কোরে গিয়ে একটা রিজেনারেট হচ্ছে। কোথা থেকে এলো হচ্ছে গিয়ে এস ওয়েভেরই একটা বিশেষ কম্পোনেন্ট, সেখান থেকে মানে তৈরি হয় আর কি, দুটো কম্পোনেন্ট তৈরি হয়, তার একটা এস ওয়েভ থাকে, তো সেখান থেকে ওটা তৈরি হয়। তো যাই হোক, আউটার কোরে কিন্তু কোনো এস ওয়েভের রেসপন্স পাওয়া যায় না, কাজে আউটার কোরটাকে আমরা কমপ্লিটলি লিকুইড হিসেবে ধরবো এবং ইনার কোরটাকে আমরা সলিড হিসেবে ধরবো। কম্পোজিশনের দিক থেকে দেখতে গেলে কোরের কিন্তু কোনো ভাগ নেই, কিন্তু রিজিডিটির দিক থেকে দেখতে গেলে মানে ওই মডেলটায়, রিওলজিক্যাল মডেলটায় দেখতে গেলে কিন্তু কোরটা দুটো পার্টে ভাগ আছে, ইনার কোর, আউটার কোর। ইনার কোরটা হলো গিয়ে সলিড, আউটার কোরটা হলো গিয়ে লিকুইড। ঠিক আছে, এখন কথা হচ্ছে গিয়ে কি যে এই তো আমার পৃথিবী ছিল, তাহলে ইনার কোর, আউটার কোর, তার চারদিকে আছে ম্যান্টেল, তার উপর আছে ক্রাস্ট। ক্রাস্টটা খুবই ছোট পাতলা, ওটাকে আঁকছি না আমি। তাহলে ইনার কোর, তার বাইরে আউটার কোর, তার বাইরে ম্যান্টেল। ঠিক আছে, ম্যান্টেলটা দেখতে পাচ্ছি সলিড, খুব ভালো কথা। ম্যান্টেলের যত নিচে যাচ্ছি টেম্পারেচার আর্থের বাড়ছে। ঠিক আছে, আর্থের কোরের থেকে যত ভেতরে যাবে টেম্পারেচার বাড়বে, প্রেসারও বাড়ছে। তাহলে এই যে টেম্পারেচার ম্যান্টেলের, তার থেকে এই ইনার কোরের যে আউটার কোরের যে টেম্পারেচার ডেফিনেটলি বেশি, কোনো অসুবিধা নেই, বেশি বলে মেল্ট করে গেছে, কোনো অসুবিধা নেই। ইনার কোরটার টেম্পারেচার আউটার কোরের থেকে আরো বেশি, তাহলে এটা মেল্ট না করে সলিড রইলো কেন? কোশ্চেনটা আমাদের এইখানেই আসে, ইনার কোর সলিড কেন যখন আউটার কোর লিকুইড হয়ে গেল? ঠিক আছে, ব্যাপারটা এইখানেই। যত আমাদের হিসাব অনুযায়ী যত পৃথিবীর ভেতরে যাওয়া উচিত ছিল তত আমার লিকুইড হওয়ার কথা ছিল, তাহলে ইনার কোরটা অবশ্যই লিকুইড হতো, আউটার কোরটা সলিড হলেও হতে পারতো। উল্টোটা হলো কেন? আউটার কোর যখন লিকুইড, ইনার কোরটা সলিড হয়ে গেল কেমন বলে? তার গল্পটা লুকিয়ে আছে প্রেসারে। একটা কথা আমরা খেয়াল করছি না, যত আমরা ভেতরে যাচ্ছি টেম্পারেচার বাড়ছে, এটা আমরা খুব লক্ষ্য করছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রেসারটাও তো বাড়ছে। ঠিক আছে, এখন বস্তুর মেল্টিং টেম্পারেচারের উপরে প্রেসারের ভূমিকা কিন্তু টেম্পারেচারের ঠিক উল্টো। যখন তুমি টেম্পারেচার বাড়াবে তখন একটা বস্তু ইজিলি মেল্ট হয়ে যায়, মেল্টিং টেম্পারেচার তাকে আমরা বলি যে টেম্পারেচারে মেল্ট করে যায়। কিন্তু যদি আমরা সেই বলটার উপরে প্রেসার বাড়াই তাহলে কিন্তু মেল্টিং টেম্পারেচারটা যাবে বেড়ে। ঠিক আছে, মানে সে কিন্তু ওই এক্সিস্টিং টেম্পারেচার আর মেল্ট করবে না। ঠিক আছে, কেন? তার কারণ হচ্ছে মেল্ট করতে গেলে তোমার যেটা হয় সেটা হচ্ছে ইনার কি বলে তোমার কঠিনের ক্ষেত্রে অ্যাটমস গুলো খুব কাছাকাছি থাকে, একদম খুব গায়ে গায়ে থাকে। ঠিক আছে, মেল্ট করতে গেলে অ্যাটম গুলোকে একটু ডিস্টেন্স বাড়াতে হয়, লিকুইডে পরিণত হয়, গ্যাসে পরিণত হলে অ্যাটম গুলো আরো অনেক ডিস্টেন্স বাড়াতে হয়, তাই না? কাজে তুমি যত ডিস্টেন্স বাড়াবে তত তুমি একটু লুজ ফেজে চলে যাবে। সলিডের অ্যাটম গুলো একদম গায়ে গায়ে লেগে থাকবে, লিকুইডে একটু দূরে দূরে থাকবে, অ্যাটমিক অ্যাট্রাকশনটা একটু কম, তাই সেটা লিকুইড, তাই সেটা ফ্লো করতে পারে।
আবার গ্যাসে গেলে অ্যাটমিক অ্যাট্রাকশনটা আরোই কম, যার ফলে একটা অণুর সঙ্গে আরেকটা অণুর কোনো বলতে গেলে আকর্ষণ নেই, অনেক দূরে দূরে ছড়িয়ে থাকে। ঠিক আছে, তাহলে তুমি যদি প্রেসার বাড়াও বডিটার মধ্যে, তার মানে তুমি কি বলতে চাইছো যে অ্যাটমগুলো খুব কাছাকাছি থাকলে ভালো হয়। হাই প্রেসার দিলে পরে অ্যাটমগুলো কাছাকাছি থাকতে পারলে ভালো হয়। তাহলে কোন ফেজটা প্রেফার করবে? ডেফিনেটলি সলিড ফেজ প্রেফার করবে। তাহলে হাই প্রেসারে তুমি টেম্পারেচার বাড়াতে হবে, অনেক বেশি বাড়াতে হবে, তবেই সে কিন্তু সলিড থেকে লিকুইডে যাবে, কারণ প্রেসারটা বাড়ানো হয়েছে। প্রেসারটা কিন্তু সলিডে থাকতে ওকে বলছে। তার অবস্থায় তুমি কি করছো? টেম্পারেচার বাড়াচ্ছ, কাজে তোমার টেম্পারেচারের ডিমান্ড বেড়ে যাবে, টেম্পারেচার বেশি দিতে হবে, তবেই সে গিয়ে মেল্ট হবে। আদারওয়াইজ কিন্তু যেহেতু প্রেসার বেড়ে গেছে, এক্সিস্টিং টেম্পারেচারে, যে টেম্পারেচারে আগে হচ্ছিল সেখানে কিন্তু আর মেল্ট হবে না। ঠিক আছে, যেহেতু তুমি বাইরে থেকে প্রেসার দিয়েছো। ব্যাপারটা এখানেও একই জিনিস হচ্ছে। ঠিক আছে, তোমার কি এই যে যেটা ইনার কোরে কি হচ্ছে? টেম্পারেচার ডেফিনেটলি বেশি, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রেসারটাও তার সঙ্গে হিউজ পরিমাণে বেশি। তার কারণে তুমি যে টেম্পারেচারটা দিচ্ছ, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু মেল্ট দ্য ইনার কোর। আমার যেটা দরকার সেটা হচ্ছে এই প্রেসারে যদি আমাকে মেল্ট করতে হয়, তাহলে আমার আরো টেম্পারেচারের দরকার, যেটা আর্থ সাপ্লাই করে উঠতে পারছে না, যার কারণে ইনার কোরটা এখনো পর্যন্ত গলছে না। ইনার কোরটা কিন্তু সলিড হয়ে আছে। এটা সলিড হয়ে থাকার ফলে আমাদের খুব একটা ভালো কাজ হয়েছে। কি কাজ হলো? আমরা একটা জিও ডায়নামো এফেক্ট পাচ্ছি। জিও ডায়নামো, ঠিক আছে, একটু ক্লিয়ার করি। জিও ডায়নামো এফেক্ট পাচ্ছি, তার মানে এই যে ইনার কোর এটা সলিড, আউটার কোর সেটা হচ্ছে লিকুইড। ঠিক আছে, এই ইনার কোর আমার সলিড, আউটার কোরটা হচ্ছে গিয়ে লিকুইড। এটাতে আমরা কি পাচ্ছি? জিও ডায়নামো এফেক্ট একটা পাচ্ছি। ঠিক আছে, ডায়নামোর কথা আমরা শুনেছিলাম আগে, সেটা হলো কি একটা কোর থাকে তামার, ঠিক আছে, বা লোহার একটা কোর থাকে, আর তার চারিদিকে একটা আর্মেচার থাকে যেটা ঘুরতে থাকে, তাই না? দিয়ে আমাদের এখান থেকে কারেন্ট প্রডিউস হয়, তাই তো? ডায়নামো ছিল, কারেন্ট প্রডিউস হয় এখান থেকে, জেনারেটর। তো এইখানে তোমার এখানেও সেরকম একটা ইফেক্ট দেয়। ঠিক আছে, এখানেও সেরকম একটা ইফেক্ট দেয়। এই যে ইনার কোরটা তোমার সলিড, ঠিক আছে, আর আউটার কোরটা হচ্ছে লিকুইড, যেখানে তোমার কি থাকে? আয়নস থাকে, আয়নিক স্টেটে থাকে, আয়রন নিকেল এরা সব আয়নিক স্টেটে থাকে, এবং সেইটা একটা সলিড ইনার কোরের চারিদিকে ঘুরতে থাকছে। এটার ফলে কি হবে? যে জিনিসটা এখানে ঘটছিল সেই জিনিসটাই হবে। একটা কোর ছিল, এবং কোরের চারিদিকে তুমি যদি একটা এমনি তারকে নিয়ে ঘোরাতে থাকো, তাহলে সেই তারটাতে ইলেকট্রিসিটি ক্রিয়েট হবে, বা ইলেকট্রনের ফ্লো তৈরি হবে, আয়নগুলোর ফ্লো তৈরি হবে। অথবা তুমি যদি উল্টোটা করো, যেখানে তুমি মাঝখানে কোর রেখে এখানে আয়নের ফ্লো তৈরি করছো, তাহলে তোমার এইখানটাতে যেটা হবে, মানে তোমার কি হবে? ম্যাগনেটিক ইফেক্ট দেবে, কারণ ম্যাগনেট আর তড়িতের মধ্যে সম্পর্ক আছে। তো কাজে একটা ম্যাগনেটকে রেখে তার মাঝখানে তড়িৎ কুণ্ডলী ঘোরালে পরে তোমার তড়িৎ তৈরি হয়, আর বর্তনীকে ঘোরালে তড়িৎ তৈরি হয়। আবার উল্টো দিকে তুমি যদি একটা তড়িৎকে এমনি ঘোরাতে থাকো, তাহলে একটা ম্যাগনেট তৈরি হয়, যেটা আমরা তড়িৎ চুম্বকের মতো করে ব্যবহার করতে পারি, তাই না? তো সেটা সেম জিনিসটা এইখানে হয়, যেটাকে আমরা বলি কি? জিও ডায়নামো। এইটা কেন হচ্ছে? যেহেতু ভেতরের কোরটা সলিড এবং বাইরের লিকুইডটা, বাইরের কোরটা লিকুইড এবং আয়নস থাকে, এই আয়নগুলো মাঝখানের কোরটার চারিদিকে ঘোরার ফলে একটা কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি তৈরি করে, যে ইলেকট্রিসিটিটা তোমার বাইরের দিক থেকে একটা ম্যাগনেটিক প্রপার্টি তৈরি করে আর্থের। বুঝতে পারলে? এই কারণে আর্থের আমরা একটা ম্যাগনেটিজম পাই, যেটাকে আমরা জিও ম্যাগনেটিজম বলছি। ঠিক আছে, তো এই জিও ম্যাগনেটিক প্রপার্টিটা বা জিও ডায়নামোটা এই পৃথিবীর কোরে গিয়ে তৈরি হয়, তার কারণে কোরটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? বলো, কোনো অসুবিধা আছে? আরিফা বুঝতে পারছো তো? কোনো অসুবিধা হচ্ছে? না স্যার, ঠিক আছে। ক্লাসে হয়েছে তো আগে একবার, কলেজে হয়েছে তো? হ্যাঁ, কলেজে আমাদের এত ডিটেলসে বলেনি। আচ্ছা, মানে যাই হোক, ঠিক আছে, মানে তুমি তো দ্বিতীয়বার শুনছো, প্রথমবার শুনলে একটু অগোছালো লাগে, দ্বিতীয়বার শুনলে একটু ভালো বোঝা যায় যে কোনো জিনিস। মানে কলেজে হয়তো বলেছে, তুমি আমি যে বলছো যে, হ্যাঁ না, মানে কলেজে স্যার বলেছিল, মানে এত ডিটেলসে নয়, আমাদের স্যার তো একটা পিডিএফ দিয়ে করে বলেছিল, তাই আর কি। আচ্ছা, আমি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, তুমি করো, হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হলো গিয়ে কাস্ট ম্যান্টেল কোর, হয়ে গেল, গল্প মানে এখানে শেষ। বেশ, আর একটু গল্প বলে আমি কাস্ট ম্যান্টেল কোথায় যায়, এটা কাস্ট ম্যান্টেল কোর গোটাটা ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাবো। আমি নেক্সট শুরু করতে পারবো। রিওলজিক্যাল লেয়ারিং যেটা আছে, সেটা অলরেডি সঙ্গে সঙ্গেই বলেই আমি যাচ্ছি তোমাদেরকে, মানে বলেই যাচ্ছি। সেটা হচ্ছে প্রথম 0 থেকে শুরু করে আপ টু আপার মোস্ট পোর্শন অফ দ্য আপার ম্যান্টেল, সেটা মোটামুটি 150 থেকে 200 কিলোমিটার অব্দি ঠিক হয়। ঠিক আছে, মানে 0 থেকে 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত পৃথিবীর যে বাইরেটা সেটা রিজিড,
সেটা ব্রিটেল, ব্রিটেল মানে বিস্কুটের মতো পট 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 করে ভাঙবে, ঠিক আছে, সেই ধরনের একটা ক্যারেক্টারিস্টিক। কাঁচ, যেমন কাঁচ ব্রিটেল, পড়ে গেলে ভেঙে যাবে, কাঁচকে টেনে টেনে লম্বা করা যায় না, ঠিক আছে, গললে না, আমি শক্ত অবস্থায় বলছি, মানে সলিড অবস্থায় বলছি, গলে গেলে লম্বা করা যায়, তখন ডাকটাইল হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাবে ফাটফাট করে। তো এই যে ব্যাপারটা যে ব্রিটেল, তাহলে বাইরের যেটা ব্রিটেল দ্যাট ইজ লিথোস্ফিয়ার আপ টু 150 to 200 কিলোমিটার, সেটা চলে যাওয়ার পরে চলে এলো অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার, অ্যাস্থেনো কথাটার মানে হচ্ছে উইক, উইদাউট স্ট্রেংথ, ঠিক আছে, এটা বোধহয় ল্যাটিন কথা না কি গ্রিক কথা, গ্রিক ওয়ার্ড, এটা গ্রিক থেকে এসেছে। তো সেখান থেকে কি হলো অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে লিথোস্ফিয়ারটা কি হচ্ছে, ভাসছে, ঠিক যেমন করে জলের উপরে পাথরের টুকরো, জলের উপরে কাঠের টুকরো বা বরফের টুকরো ভাসতে পারে, ঠিক আছে, এরকম করে ভাসছে। এই ধারণাটা আমাদের কাজে লাগবে প্লেট টেকটনিক্সে। এই লিথোস্ফিয়ার কি, তখন আমরা বলবো লিথোস্ফিয়ারিক প্লেট অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে নাকি ভাসছে, এই কথাবার্তা পরে আমরা বলবো। তাহলে লিথোস্ফিয়ার চলে এলো, অ্যাস্থেনোস্ফিয়ার চলে এলো। অ্যাস্থেনোস্ফিয়ার যেই শেষ হলো, কোথায় শেষ হলো, সাধারণত 200-র মধ্যে শেষ হওয়া উচিত, কিন্তু 660 কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ড হলেও হতে পারে। অ্যাস্থেনোস্ফিয়ারের বাউন্ডারি আমরা 660 কিলোমিটারকেই ধরবো, ঠিক আছে, সেই অবধি এলাম। আসার পরে অ্যাস্থেনোস্ফিয়ারের নিচে আমাদের শুরু হবে কি, যে পার্টটা থাকে সেটাকে আমরা বলি মেসোস্ফিয়ার, ঠিক আছে, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের পরে যে কোরের পার্টটা থাকে তাকে আমরা বলি এন্ডোস্ফিয়ার। এন্ডোস্ফিয়ারের দুটো পার্ট আমরা দিই, ইনার আউটার, ঠিক আছে, তাকে ইনার কোর আউটার কোর, ওই মডেলটাতেও ইনার কোর আউটার কোর নাম দেওয়া হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এই হলো পৃথিবীর ডিভিশনগুলো। একটু খেয়াল করে দেখো, শর্ট কোশ্চেনের মানে ইয়ের জন্য তোমাদেরকে বোকা বানানো, নট বোকা, মানে আমি বলছি তোমাদের কথাটা খেয়াল সেটা জানার জন্য, যে কেউ তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই লিথোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই বাউন্ডারিগুলো কোথায় অবস্থিত, মানে আমরা যদি কেমিক্যালি ভাবি তাহলে কোন কেমিক্যাল ডিভিশনটার মধ্যে অবস্থিত, ভেবে দেখো। লিথোস্ফিয়ারটা কিন্তু কখনোই, লিথোস্ফিয়ারের বেসমেন্টটা কোথায়, লিথোস্ফিয়ার বেসমেন্টটা হচ্ছে ক্রাস্ট প্লাস আপার মোস্ট ম্যান্টেল, মানে তুমি ম্যান্টেলে ঢুকে যাচ্ছ অলরেডি লিথোস্ফিয়ারের বাউন্ডারিতে। ক্রাস্টে তাহলে কোনো বাউন্ডারি নেই, রিওলজিক্যাল বলতে গেলে ক্রাস্ট কোনো এক্সিস্ট করে না, কোনো বাউন্ডারি নেই। তাহলে প্রথম যে লিথোস্ফিয়ার এবং অ্যাস্থেনোস্ফিয়ারের বাউন্ডারি সেটা ম্যান্টেলের মধ্যে অ্যাকচুয়ালি, মানে ম্যান্টেল বলতে আমি বলছি কেমিক্যাল কম্পোজিশনের দিক থেকে ভাবতে গেলে ম্যান্টেলের মধ্যে। আবার দেখো তুমি অ্যাস্থেনোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার এর বাউন্ডারিটা কোথায়, 660 কিলোমিটার, সেটা কি ম্যান্টেল, বুঝতে পারছো। তাহলে ওই জন্য আমি বললাম যে লিথোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার তিনটে বাউন্ডারি কিন্তু অ্যাকচুয়ালি ম্যান্টেলের মধ্যে লাই করে, বুঝতে পারলে। তো তোমাদেরকে মানে একটু পাজেল করার জন্য অনেক সময় এইসবগুলো জিজ্ঞেস করে, মানে কেউ জিজ্ঞেস না করলেও আমি করি, এসব বদমাশি বুদ্ধি আমার মাথায় থাকে। তা আমার মক ইন্টারভিউ কেউ বসলে আমি এসব জিজ্ঞেস করি, আরও কিছু করার নেই, বদমাশ লোক তো আছে পৃথিবীতে, কিছু করার নেই, ও বদমাশি করতে পারে, ঠিক আছে। এতে অ্যাকচুয়ালি বুঝতে পারা যায় যে তুমি কতখানি নিজে ভেবেছো পড়ার সময়, ঠিক আছে। নেক্সট, তাহলে আমাদের আর্থের ডিভিশনগুলো সব শেষ। একটু প্রিমোডিয়াল ডিফারেন্সিয়েশন অফ আর্থ, এটা 1000 বার বলেছি, 1001 বার আরেকবার আমি একটু বলবো, আর একটু কিছু ইনফরমেশন এটা সম্পর্কে দেব। এটা মানে কি, ডিফারেন্সিয়েশন যেটা গল্প সেইটা, একটা পেরেন্ট, 1000টা তার থাকবে ডটার, একটা থাকবে আমার প্রিকারসর, সেখান থেকে 1000টা লাইন বেরিয়ে যাবে জাংশনের মতো, ট্রেন লাইনের জাংশন বুঝো তো, জাংশন থাকে হচ্ছে কি যেখানে ঘাঁটি, সেই ঘাঁটি থেকে 10 দিকে ট্রেন বেরোতে থাকে, তো সেরকম সেই ব্যাপারটাকে বলে ডিফারেন্সিয়েশন। একটা পেরেন্ট থাকবে, সেখান থেকে অনেকগুলো ডটার বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি, যে আমাদের পৃথিবী কিন্তু প্রথম যখন তৈরি হয়েছিল লিকুইড কিন্তু ছিল না মোটেই, যেটা ছিল সেটা হচ্ছে সলিড এবং গ্যাস, মানে ডাস্ট এবং গ্যাস, সেইখান থেকে অ্যাক্রিশন হতে হতে তৈরি হয়েছে, ঠিক আছে। অ্যাক্রিশন হবে কারা, যাদের ডেনসিটি বেশি, প্রথমে তারাই ছুটে আসবে মাঝখানে, প্রথম দিকে ওই জন্য আয়রন এবং নিকেলের যারা কম্পোনেন্ট তারা পৃথিবীর কেন্দ্রের দিকে ছুটে এসেছিল, এবং যত বেশি ছুটে ছুটে আসছে তত কি হচ্ছে, নিজেদের মধ্যে ধাক্কা হচ্ছে, এই যে অ্যাক্রিশনের জন্য কলিশন এবং গ্র্যাভিটি বাড়ছে, মাস বাড়ছে, এর ফলে কলিশনের ফলে কি হলো, হিটটা গেল বেড়ে, এবং হিট বেড়ে গিয়ে একটা টাইম ইভেন্চুয়ালি মেল্ট করা ভেতরটা শুরু হলো। বাইরের যে ক্রাস্ট সেটাতে কি হিট বাড়েনি, ডেফিনেটলি হিট বেড়েছিল, কিন্তু কি হচ্ছে, ক্রাস্ট যেহেতু বাইরে আছে রেডিয়েট করে, ক্রাস্ট কিন্তু হিটটা বাইরে বার করে দিয়ে ক্রাস্টটা কিন্তু সলিড হয়ে যাচ্ছে। এবং তখন কিন্তু শুরুর দিকে কিন্তু পৃথিবীতে অ্যাটমসফিয়ার ছিল না, অ্যাটমসফিয়ারটা আর্কিয়ানের পরে এসছে, মানে ব্যাকটেরিয়া এইসব আসার পরে অ্যাটমসফিয়ারটা এসছে, প্রথম দিকে ছিল না। তো যখন ছিল না তখন অ্যাটমসফিয়ার হিটটাকে আটকায়, তো মানে রেডিয়েশনটাকে আটকায়, তো গ্রিন হাউস এফেক্ট, তো তখন গ্রিন হাউস এফেক্ট ছিল না, আর্থটা ইজিলি, ক্রাস্টটা ইজিলি তোমার হিটটা রেডিয়েট করে ঠান্ডা হতে পেরেছিল, তাই ক্রাস্টটা প্রথম থেকেই সলিড হয়েছে। 4 বিলিয়ন ইয়ার্স আগে থেকে আমরা মনে করছি ক্রাস্ট কিন্তু সলিড হয়েছে,
ক্রাস্টটা সলিড হয়েছে, এবং ক্রাস্ট সলিড যখনই হলো ডিফারেন্সিয়েশন তখনই শুরু হয়েছে। কারণ কি, ক্রাস্ট যখন সলিড হচ্ছে তখন ক্রাস্টটা হচ্ছে পৃথিবীর সব থেকে বাইরে, তাহলে বাইরে যারা হাই ডেন্সিটি মেটেরিয়াল তারা ডেফিনেটলি যাবে না, যাবে কারা, যারা লো ডেন্সিটি মেটেরিয়াল তারা। ঠিক আছে, গোল্ডস্মিথ বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি এই ব্যাপারটা সম্বন্ধে একটু কাজ করেছিলেন। তিনি বললেন যে এলিমেন্টস গুলোকে আমি 3 ভাগে ভাগ করব অ্যাফিনিটির উপরে ভিত্তি করে, কে কার সঙ্গে যায় তার উপরে ভিত্তি করে। যেমন যারা স্টোন লাভিং, মানে যারা সিলিকেট লাভিং, যারা সিলিকেটের সঙ্গে যেতে চায় তাদেরকে আমি বলবো লিথোফাইল। লিথোফাইল তাদেরকে কি বলা হবে? লিথোফাইল। এই যে দেখো, এই যে তাদেরকে আমরা বলবো কি? লিথোফাইল। লিথোফাইল মানে স্টোন লাভিং। এরা কি লাইট সিলিকেট ফেজে যেতে ভালোবাসে, মানে এরা হালকা বেসিক্যালি। এরা কোথায় গেল? জমা হলো ক্রাস্টের ভেতরে। ক্রাস্ট মেনলি লিথোফাইল এলিমেন্ট দিয়ে বেশি করে তৈরি, সিলিকন টিলিকন গুলো ক্রাস্টে কিন্তু বেশি করে আছে। ঠিক আছে, নেক্সট একটা ভাগ পড়লো চ্যালকোফাইল। চ্যালকোফাইল মানে কপার লাভিং, যারা কপারের সঙ্গে থাকতে ভালোবাসে, তারা সালফাইড ফেজ তৈরি করে। ঠিক আছে, কারণ কপারের একটা বৈশিষ্ট্য হচ্ছে সালফাইডের সঙ্গে কপারের সঙ্গে সালফাইডের একটা ভালো তোমার কম্বিনেশন আছে, তো কারণ কপার অক্সাইড খুব একটা তৈরি করে না। ঠিক আছে, ভালোবাসে না হতে, তা সালফার তৈরি করে, তো তাদেরকে বলে আমি লিথোফাইল, চ্যালকোফাইল। আরেকটা ভাগ হলো সিডেরোফাইল, মানে আয়রন লাভিং, যারা মোস্ট ডেনসিটি। তাহলে এই যে মোস্ট যাদের ডেনসিটি, এরা কোথায় গেল? এরা সিঙ্ক করে যাচ্ছে করে, যখন তোমার আর্থটা গলে গেল ডিউ টু হিট, যারা হালকা, যারা লিথোফাইল তারা ক্রাস্টের দিকে চলে গেল। যারা সিডেরোফাইল তারা মাঝ পরে গিয়ে কেন্দ্রীভূত হলো, যার কারণে কোরটাতে নিকেল আয়রন, যারা ভারী তারা পড়ে আছে। আর মাঝখানটাতে চ্যালকোফাইল থাকার কথা ছিল কিন্তু অরিজিনালি নেই। চ্যালকোফাইল মানে তামা, তামা নেই অরিজিনালি, কারণ তামা ক্রাস্টেও আছে, তামা সব জায়গাতেই আছে। তো কাজেই গোল্ডস্মিথের এই পুরো ধারণাটা মেলে না। কেন মেলে না সেটা আমরা জিওকেমিস্ট্রি পড়ার সময় খুব ভালোভাবে পরে দেখবো, বাট আপাতত আমি এটুকুই বলছি যে তোমার গোল্ডস্মিথ এই লিথোফাইল, চ্যালকোফাইল, সিডেরোফাইল এবং অ্যাটমোফাইলের একটা নাম দিয়েছিলেন, যেটা মানে কি অ্যাটমসফিয়ার যারা তৈরি করেছে গ্যাসগুলো, তারা বললো যে ওরা খুবই হালকা, ওরা অ্যাটমসফিয়ারে গিয়ে জমা হয়েছে। তো যাই হোক না কেন, এই যে পুরো কনসেপ্টটা হয়তো মেলে না, কিছুটা মেলে। তার কারণ গোল্ডস্মিথের এই যে ইয়েগুলোর মধ্যে, অ্যাজাম্পশনগুলোর মধ্যে অনেক ভুল ছিল। তখন ইলেকট্রোনেগেটিভিটি আবিষ্কার হয়নি, ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপারটা তখন আবিষ্কার হয়নি, তো তখন মানুষের জানা ছিল না। হ্যাঁ, ওটা হিসাবের মধ্যে নেওয়া হয়নি, ভুল হয়ে গেছে ওখানে। ঠিক আছে, বা তোমার নিউট্রাল ব্যালেন্স করতে হবে, এইটাও গোল্ডস্মিথের মাথায় আছে। নিউট্রাল ব্যালেন্স মানে কি? একটা কেমিস্ট্রি, একটা যে এলিমেন্ট, এই যে Mg2SiO4, Mg2SiO4 এ আমি কখনোই একটা অক্সিজেনকে কম দিতে পারবো না। আমি বলতে পারবো না যে Mg2SiO3 দিয়ে একটা চালিয়ে নাও, কাজ হবে না, নিউট্রাল হবে না। ঠিক আছে, মানে কি চার্জ ব্যালেন্সটা হবে না। Mg2 আছে ওখানে, Mg ডবল ভ্যালেন্স আছে, +2 ভ্যালেন্স, তাহলে ওখানে +4 আছে। Si আছে, Si এর 4 যোজ্যতা হয়, 6 যোজ্যতা হয়। অক্সিজেন আছে, তার -2, সেখানে তোমাকে বাধ্য হয়ে ওই -2টাকে 4টে দিতেই হবে, নইলে পরমাণুটা মানে ওই নইলে যৌগটা, কম্পাউন্ডটা তোমার নিউট্রাল হবে না। তুমি কম্পাউন্ডটাকে হাত দিলে সব খেয়ে বসে থাকবে। কোনো কম্পাউন্ডকে হাত দিলে আমরা সব খাই, এই যে দেওয়াল আছে, এই যে সবকিছু আছে, এগুলোকে হাত দিচ্ছে আমাকে, কেউ কি কারেন্ট মারছে? নয় তো, এরা সবাই নিউট্রাল। এরা প্রোটন ইলেকট্রনের সংখ্যাকে ব্যালেন্স করে রাখে নিজের মধ্যে। তো সেই ব্যাপারটা যে করতে হবে, সেই জিনিসটাও তখন অতখানি ধারণা ছিল না। সেটা যদি ধারণা থাকতো তাহলে বোঝা যেত কি, যে সব লোহা যদি করে গিয়ে বসে, তাহলে লোহাকে নিউট্রাল করার জন্য অন্য তো একটা নেগেটিভও কেউ চাই, সেটা কি হবে? সেটা যদি বুঝতে হতো কথাটা, তখন যদি মাথায় আসতো, তাহলে বোঝা যেত যে লোহার সঙ্গে নেগেটিভ করার জন্য কিছু সিলিকন, কিছু অক্সিজেনকে করে পাঠাতে হবে। ঠিক আছে, বা যে ম্যান্টেলে সবাই যদি তামা ঢুকে বসে, তাহলে এত তামা একটা খুব হাই পজিটিভ। ঠিক আছে, তামার দেখবে +4 +5 যোজ্যতা আছে, তাহলে ওই যে ভ্যালেন্স আছে, তাহলে ওই অত পজিটিভ ভ্যালেন্সকে নিউট্রালাইজ করার জন্য তোমাকে কিছু নেগেটিভ ভ্যালেন্সকে দিতে হবে বাধ্য হয়ে। তো এই জিনিসগুলো তখন গোল্ডস্মিথ বোঝা যায়নি, মানে ধরতে পারেননি, যার কারণে ও বলেছিল যে বাইরে লিথোফাইল, মাঝে চ্যালকোফাইল, আর নিচে সিডেরোফাইল। অ্যাকচুয়ালি ব্যাপারটা এসেছিল কেমন করে, কেন এলো ধারণাটা? কারণ হচ্ছে তখন তোমার এই মেটালার্জিতে খুব চল ছিল, সমস্ত পাথরকে গলিয়ে সেখান থেকে মেটাল নিষ্কাশন করার, মেটাল এক্সট্রাক্ট করার একটা ব্যাপার তখন খুব মার্কেটে চালু ছিল। তো তখন ওই স্মেল্টারের মধ্যে এগুলোকে নিয়ে পরে গলানো হতো, এবং গলিয়ে পরে একটা পাথরের মতো লেয়ার উপরে জমা পড়তো, তার নিচে তামার লেয়ার জমা পড়তো, তার নিচে লোহার লেয়ার জমা পড়তো, এরকম হতো। ঠিক আছে, স্মেল্টারে, স্মেল্টিং পটে এরকম ধরনের পাওয়া যেত। তো সেইটা দেখেই ওর ধারণা হয়েছিল কি, যে তাহলে হয়তো আর্থের মধ্যেও এরকম ব্যাপারটা হয়েছে নিশ্চয়ই। কিন্তু ব্যাপারটা পুরোপুরি সত্যি নয়, পার্শিয়াল সত্যি। কাজেই এটা গোল্ডস্মিথের যে থিওরি, সেটা পুরোপুরি কাজে লাগে না, কিন্তু সেটা না হলেও
ওর যে ধারণাটা ছিল যে প্রিমোরডিয়াল ডিফারেন্সিয়েশন হয়েছে, মানে বাল্ক কেমিস্ট্রিটা কিন্তু আর্থের এরকম ছিল না। বাল্ক কেমিস্ট্রি কিন্তু আর্থের একটা অন্য কিছু ছিল। আমরা যেটা ভাবছি যে ক্রাস্ট থেকে একটা স্যাম্পল নিচ্ছি সেটা ম্যান্টেলের সঙ্গে মিলবে না, এই ভাবনাটা কিন্তু তখন ছিল না। একটাই আর্থ ছিল, যেটা পরে এই লেয়ারিফিকেশনটা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত অনেক মেটিওরাইট পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে এসে পড়ে, যাদের কম্পোজিশন তোমার না ক্রাস্টের মতো, না কোরের মতো, না ইয়ের মতো, বরং যদি আমরা তিনটাকে মিলিয়ে একটা কম্পোজিশন তৈরি করি, গড় কম্পোজিশন, ওই মেটিওরাইটের কম্পোজিশন তার মতো। এখান থেকে বোঝা যায় কি যে আর্থের ওরকম ব্যাপারটা ছিল, যে বডি যত বড় তার ডিফারেন্সিয়েশন হওয়ার চান্সটা তত বেশি, কারণ অ্যাক্রিশন বেশি হয়েছে, হিট বেশি হয়েছে, গলেছে বেশি, তাই অ্যাক্রিশন হতেই পারে, কি বলে ডিফারেন্সিয়েশন হতেই পারে। কিন্তু যে বডিগুলো ছোট ছোট তারা নাও হতে পারে, ঠিক আছে। আর এই কার্বনেসিয়াস কনড্রাইট বলে একটা বিশেষ ধরনের আমাদের মেটিওরাইট হিসেবে পৃথিবীতে অনেকবার এসেছে, কার্বনেসিয়াস কনড্রাইট, ঠিক আছে। তাকে আমরা মনে করি প্রিমিটিভ কম্পোজিশনের একটা উল্কা, যার কম্পোজিশন কখনো যার ডিফারেন্সিয়েশন হয়নি, কারণ তার গায়ে খুব ছোট ছোট কন্ড্রিউলস থাকে, ঠিক আছে। মানে তোমার ছোট ছোট দানা থাকে, যদি টেম্পারেচার একটুও বাড়তো তাহলে ওই দানাগুলো, মানে যদি ব্যাপারটা কখনো গলতো আর কি, তাহলে ওই দানাগুলো প্রথমেই নষ্ট হতো। ওই দানাগুলো কিন্তু নষ্ট হয়নি, মানে জিনিসটা কখনোই গলেনি। তাই ওর যে কম্পোজিশন সেইটাকে আমরা পৃথিবীর বাল্ক আর্থের বাল্ক কম্পোজিশন হিসেবে মনে করি, ঠিক আছে, বোঝা যাচ্ছে। কিন্তু সেই বাল্ক কম্পোজিশনটা রিয়েলিটিতে কোথাও এক্সিস্ট করে না, প্রত্যেকটা লেয়ারের কম্পোজিশন আলাদা আলাদা। কেন? এই ডিফারেন্সিয়েশনের জন্য, ঠিক আছে। এ হয়ে গেল, বেশ, ডিফারেন্সিয়েশনের গল্প শেষ হলো। আর কি একটা ছোট গল্প আছে, 5 মিনিট, বেশিক্ষণ না। পি ওয়েভ এস ওয়েভের এই জিনিসটা জিওফিজিক্সে তো পড়াবো, ওই জন্য এখন আমি খুব একটা জোর দেবো না। তবে আমাদের আরিফার জন্য বলি, সেটা হলো যে তুমি এই জায়গাটা একটু পড়বে, ঠিক আছে। আর্থকোয়েক সাইসমোলজি, দুই ধরনের যে ওয়েভ হয়, যে বলছিলাম পি ওয়েভ এস ওয়েভ। হ্যালো, বুঝতে পারলাম না, কি বলো আরিফা? জি স্যার, পড়বো ওই দিকটা। হ্যাঁ, তুমি ওই জায়গাটা একটু দেখবে, তোমার জন্য এটা কাজে লাগবে, যে আর্থকোয়েক সাইসমোলজি সম্বন্ধে শর্ট নোট আসতে পারে, ঠিক আছে। ওই জন্য আমি তোমার জন্য স্পেশালি এখানে লিখে রেখেছি, ঠিক আছে। যেহেতু তুমি আছো এখানে, সেই জন্য আমি এটাকে এখানে ইনক্লুড করে আমি রেখেছি। এখান থেকে শুধু একটাই জিনিস আমি বলি, সেটা হলো গিয়ে কি, এইটা পিওএফ এবং এসওএফ এর শ্যাডো জোন, যেটা ডেফিনেটলি কোশ্চেনে সাধারণভাবে এসে থাকে, সেটা একটু দেখিয়ে দিই। সেটা হলো গিয়ে কি, মনে করো একটা কোয়েক তৈরি হচ্ছে, কোয়েক মানে ট্রিমর, কাঁপুনি তৈরি হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে। তাহলে সেখান থেকে পিওএফও তৈরি হবে, এসওএফও তৈরি হবে। আমরা এসওএফটার কথা ভাবি, এইটা হলো গিয়ে কোর, কোর মানে আউটার কোরের বাউন্ডারি, মাঝখানে ইনার কোরটা আছে, ঠিক আছে। এই যে ইনার কোরটা আছে, ইনার কোরটা তো সলিড, আউটার কোরটা লিকুইড। তাহলে এই যে এসওএফ গুলো এখান দিয়ে আসতে শুরু করলো, ঠিক কি হবে, তার উপরে কিন্তু ম্যান্টেলটা আছে, এখানে ম্যান্টেলটা আছে, সেটা আমার দরকার নেই, ম্যান্টেলটাও সলিড। তাহলে যখন এসওএফটা আসছিল, ম্যান্টেল পেরিয়ে এলো, কিন্তু ইনার করে যেতে পারছে না, কি হচ্ছে, আউটার করে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এইখান দিয়ে যে ওয়েভটা আসছিল, সে কিন্তু পাস করে এদিক দিয়ে বেরোতে পারলো না, সে কি হলো, এখান নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইখান থেকে এই যে জায়গাটা, পুরো জায়গাটাতে কোনো রকম কোনো এস ওয়েভ রিসিভ করতে পারবো না, ঠিক আছে। এগুলো কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশ নয়। এখানে যেখানে তৈরি হচ্ছে সেইটাকে 0 ডিগ্রি মনে করে, সেটাকে 0 ডিগ্রি মনে করলে এই জায়গাটা কত হবে, 180 ডিগ্রি হবে। এই জায়গাটা কত হবে, 90 ডিগ্রি হবে। এই জায়গাটা কত হবে, 270 ডিগ্রি হবে, ঠিক আছে। অথবা তুমি আরেকটা কাজও করতে পারো, এটাকেও 90 ধরতে পারো, এটাকেও 90, মানে এদিকটা 90, এদিকটাও 90 ধরছি আমরা, মাঝখানটা 180। তাহলে কি হচ্ছে, আমি দেখছি এখানে 103 ডিগ্রি থেকে শুরু করে এইদিকে 103 ডিগ্রি, এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে যদি আমি বসে থাকি কোথাও, আমি কিন্তু এই পার্টিকুলার আর্থকোয়েকটার জন্য যে এস ওয়েভ, সেটা রিসিভ করতে পারবো না। আমি কিন্তু বুঝতে পারবো না যে একটা আর্থকোয়েক আজকে হয়েছে। কেন? আমি যদি এই কোয়েকটা ঠিক উল্টো দিকে 103 থেকে 103 এর মধ্যে বসে থাকি, তাহলে এস ওয়েভ কিন্তু আমার কাছে রিসিভ হবে না। তার কারণ মাঝখানে আছে গিয়ে তোমার আউটার কোরটা, যে কিন্তু লিকুইড, যাকে যেখানে এসে ধাক্কা খেয়ে এস ওয়েভ কিন্তু নষ্ট হয়ে যাবে, বুঝা যাচ্ছে। তাহলে এখানে আমি পাচ্ছি না, এই জায়গাটাকে বলে হচ্ছে এস ওয়েভের জন্য শ্যাডো জোন। তাহলে এস ওয়েভের জন্য শ্যাডো জোন কোথায়, 103 থেকে উল্টো দিকের 103 পর্যন্ত হয়ে গেল। পি ওয়েভের কথাটা একবার ভেবে দেখি। পি ওয়েভ মনে করে একই জায়গায় ট্রিমরটা তৈরি হলো, এইটা হলো গিয়ে তোমার কি কোর, আউটার কোর, মাঝখানে কিন্তু ইনার কোরটা আছে, ইনার কোরটা সলিড, এখানে ম্যান্টেলটা আছে, ঠিক আছে। তাহলে তোমার এলো, এখানে যখন এলো তখন কি হচ্ছে,
এগুলো তো ডাইরেক্ট পেরিয়ে চলে যাচ্ছে, এদের কোনো কিছু অসুবিধা নেই। কিন্তু এইখানে যে রেটা এলো, এইখানে যে রেটা এলো, সে এসে কি করছে, আউটার করে ধাক্কা মারছে। আউটার কোরটা কিন্তু কি লিকুইড, লিকুইড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার একটা রিফ্র্যাকশন হবে। কি হবে? রিফ্র্যাকশন, প্রতিসরণ, বেঁকে যাবে রেটা যেতে যেতে। প্রতিসারিত হয়ে প্রতিষ্ঠিত রেগুলো আমি মনে করছি এই জায়গাতে আসছে। পি ওয়েভটাতে দেখা যাচ্ছে কি এই যে জায়গাটা, মানে 103 থেকে 142 বা 43, কোথাও কোথাও 43 লেখা থেকে 143, 103 থেকে 143 বা 142, দুদিকেই, এদিকে এবং এইদিকে, এই জায়গাটা কিন্তু তুমি কোনো পি ওয়েভ দেখতে পাবে না। এস ওয়েভ দেখতে পেয়েছিলে? এস ওয়েভে তো পাওনি। এস ওয়েভ 103 থেকে 103 পর্যন্ত পুরো জায়গাটাতেই এস ওয়েভ দেখতে পাও না। কিন্তু পি ওয়েভ কি হচ্ছে, পি ওয়েভ এই 142 থেকে 142 এর মধ্যে পাওয়া যায়, কিন্তু এই জায়গাটাতে পাওয়া যায় না। তাহলে আমি যেটা বুঝতে পারছি সেটা হলো কি, যে আমার পুরো জায়গাটাতে এস ওয়েভ আসবে না, কোথাও এস ওয়েভ আসবে না। পি ওয়েভ কোথা থেকে কোথায়, 103 থেকে 142 এর মধ্যে শুধু আসবে না, বোধ এইদিকেও আসবে না, বাকিটাতে কিন্তু পি ওয়েভ আসবে। ঠিক আছে, এগুলোকে বলে পি ওয়েভ এবং এস ওয়েভের জন্য শ্যাডো জোন। ঠিক আছে, এটা প্রত্যেকটা আর্থকুয়েকের উপরে ডিপেন্ড করে। এই দিককার যে আর্থকুয়েক আছে, এখানে যে পার্টিকুলার আর্থকুয়েক আছে, তার জন্য এদিকে 103, এদিকে 103, এই জায়গাটা মনে করো আর্থকুয়েকটা এইখানে হলো। ঠিক আছে, এটা কিন্তু ভেবো না, এখানে মনে করো আর্থকুয়েক হলো, তাহলে এদিকে এদিকে এই জায়গাটা হবে। ঠিক আছে, এখান থেকে 103, এখান থেকে 103, এটাকে জিরো মনে করবে। ঠিক আছে, এটাকে জিরো মনে করে 103 103 করে ভাববে, যেখানে আর্থকুয়েক হবে সেখানে। ঠিক আছে, তাহলে একে বলে পি ওয়েভের জন্য শ্যাডো জোন, ওকে বলে এস ওয়েভের জন্য শ্যাডো জোন। হ্যাঁ, জিনিসটা বোঝা গেল? পি ওয়েভের জন্য এটা শ্যাডো জোন, আর এটা হচ্ছে গিয়ে এস ওয়েভের জন্য শ্যাডো জোন। পি ওয়েভ আর এস ওয়েভের শ্যাডো জোনও অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। সেটা হলো একটা এই ধরনের কোশ্চেন করা হয়, দেখো এইটা, যে পি ওয়েভের শ্যাডো জোন কত, এস ওয়েভের শ্যাডো জোন কত। যদি আমরা দেখছি স্প্যান অফ শ্যাডো জোন অফ পি ওয়েভ, পি ওয়েভটা কত, পি ওয়েভ আসছে না তোমার 103 থেকে 142 এর মধ্যে, পি ওয়েভ কিন্তু আসে না, তাই না? দেখলাম সেটা 103 থেকে 142 এর মধ্যে পি ওয়েভ রিসিভ হয় না। তাহলে এই জায়গাটা ইনটু 2 দুদিকে আছে, ওই যে ছিল না, এই যে মনে করো এরকম ধরনের ছিল, এইখানটাতে আসে না, এইখানটাতে আসে না, তাহলে এই যে দুদিকে, ওই জন্য আমি পি ওয়েভের শ্যাডো জোন 78 ডিগ্রি টোটাল। কোন দিকে? একটা ডান দিকে 103 থেকে 142, বাঁ দিকে 103 থেকে 142। ঠিক আছে, উল্টো দিকে এস ওয়েভের জন্য শ্যাডো জোন কত, এস ওয়েভের জন্য শ্যাডো জোন হচ্ছে এখানে এটা 103, এখানে এটা 103। ঠিক আছে, তাহলে এস ওয়েভ আমি কতটা পাবো না, এস ওয়েভ পাবো না এই পুরোটা 360, তো এই পুরোটা 360, 360 এর থেকে এইখানে একটা 103 পাবে না। আর শ্যাডো জোনের কথা ভাবছি তো আমি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, 360 এর থেকে এই জায়গাতে আমি এস ওয়েভ পাচ্ছি, আর এই জায়গাতে একটা এস ওয়েভ পাচ্ছি। তাহলে এখানে 103, এখানে 103, তাহলে 360 থেকে আমাকে মাইনাস করতে হবে এই 103টা, আরেকবার মাইনাস করতে হবে এই 103টা। ঠিক আছে, এইটা বাদ দিলে যে 154 ডিগ্রি পড়ে থাকছে, মানে এই জায়গাটা, এইটা হলো কি এস ওয়েভের শ্যাডো জোন। তাহলে পি ওয়েভের শ্যাডো জোন হচ্ছে 78 ডিগ্রি, এস ওয়েভের শ্যাডো জোন হচ্ছে 154 ডিগ্রি। এই জায়গাটা বুঝতে পারলে কিনা আমাকে একটু কনফার্ম করে দিতে আরিফা। হ্যালো, এখানটা কি বুঝতে পারলে? স্যার আমি ভিডিওটা দেখতে পাচ্ছি না। ভিডিওটা দেখা যাচ্ছে না? না স্যার। তাহলে আরেকবার তোমাকে রিজয়েন করতে হবে। যাও তুমি রেকর্ডটাতে দেখো একবার। ঠিক আছে, দেখবে ওটা যে পি ওয়েভের শ্যাডো জোন এবং এস ওয়েভের শ্যাডো জোনের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। যদি এটা বুঝতে না পারো তাহলে আমাকে আবার একটু জানিও। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, এই অবধি থাকবে, এটাই একটু দেখো। আমি নোটসটা আজকে দিয়ে দিচ্ছি আমাদের। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নোটসটা দেওয়া আছে। ও তোমাকে এটা দিয়ে দিয়েছি, বাকিদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে। ঠিক, ওকে, লিভ করছি আমি।